লাভ অ্যাট ফার্স্ট সাইট, এই 4 বর্ণের একটি লাইন আমার কাছে খুবই পুরনো। সুন্দর মুখ দেখে কারই না ভালো লাগে, প্রশংসা করতে ইচ্ছে করে। ট্রেন স্টেশনে প্রবেশ করার পরপরই মেহনুরের নজর পড়ে একটা সুঠাম দেহের অধিকারী সুদর্শন পুরুষের উপর। লজ্জা শরমের মাথা খেয়ে কিছুক্ষণ আর চোখে লোকটাকে দেখার পর মেহনুরের কাছে ভীষণ ভালো লাগে। এটাকে হয়তো লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে। মেহনুর খুবই নির্লজ্জ ধরনের মেয়ে। হ্যাঁ, তার ব্যক্তিত্ব দেখে তাকে নির্লজ্জ বলাই চলে। কোনো ছেলেকে ভালো লাগলে তার সাথে আগেই বিয়ের কথা বলা মেহনুরের একটা স্বভাবে পরিণত হয়েছে। তবে এই মুহূর্তে সে একটা রিলেশনশিপে আছে, যেটা থেকে সে বের হতে চায়। বর্তমানে রিলেশনশিপ থেকে বের হওয়ার আগে অন্তত কোনো ছেলেকে অ্যাপ্রোচ করা মেহনুরের কাছে ঠকানো মনে হয়। তাই শত ভালো লাগার পরেও মেহনুর ওই ছেলেটাকে অ্যাপ্রোচ করে না। ছেলেটা তার পাশেই দাঁড়িয়েছিল। দরজা খোলার পরপরই এক নজর তার দিকে তাকিয়ে বের হয়ে যায়। এই এক নজর তাকাতেই তার গাল দুটো আরক্ত হয়, হৃদস্পন্দন বেড়ে যায়। মাত্র অফিসে এসে চেয়ার টেনে বসেছে মেহনুর। তার মাথায় শুধু ট্রেনে থাকা সুদর্শন পুরুষটার কথাই ঘুরছে। লোকটার চোখগুলো আসলে অনেক সুন্দর। মেহনুরের ভাবনায় ফোড়ন পড়ে তার অফিসের কলিগ মাইশার ডাকে। মাইশা কফির কাপ এগিয়ে দিয়ে বলল, আরে মেহনুর, গুড মর্নিং। একা একা বসে আছো দে, কি ভাবছো? হ্যাঁ, মেহনুর চমকে উঠে আমতা আমতা করে বলল। না, তেমন কিছু না। মাইশা কফির কাপটা মেহনুরের টেবিলের উপর রাখে। বাই দ্য ওয়ে, তুমি কি নতুন পার্সোনাল নোটিশটা দেখেছো? পার্সোনাল নোটিশ? হ্যাঁ, নোটিশটা তো তোমাদের টিমের জন্যই ছিল। ও তাই? আসলে আমি খেয়াল করিনি। তোমাদের টিমে নতুন লিডার জয়েন হয়েছে। শুনেছি উনি নাকি তোমার বয়সী। আই এম শিওর উনি একজন দক্ষ হবেন, কিন্তু ওনার বর্ণনা শুনে আমার মনে হচ্ছে উনি আমাদেরকে দিয়ে অনেক কাজ করাবেন। মেহনুর এই কোম্পানিতে জয়েন হয়েছে প্রায় 1 বছর হলো। এই 1 বছরে এই প্রথম তাদের টিমের লিডার চেঞ্জ হয়েছে। কলিগদের কথা শুনে মনে হচ্ছে যে আসলেই তাদের অনেক কাজ করতে হবে এই লোকটির আন্ডারে। এত অল্প বয়সে সে টিম লিডার হয়ে গেছে, তার উপর অনেক ট্যালেন্টেড। এটা ভেবেই তো মাইশার সাথে একমত হয়ে মাথা নাড়ায়। কথা বলার এক পর্যায়ে হঠাৎ মেহনুরের ফোন বেজে ওঠে। মাইশা ও তার পাশে থাকা তুলি দুজনেই তার ফোনের দিকে তাকায়। মেহনুর তাদের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিয়ে বলে, আমি একটু আসছি। মেহনুর ওখান থেকে প্রস্থান করার পরপরই তুলি মাইশার কানে ফিসফিস করে বলল, কি মনে হয় ওর বয়ফ্রেন্ড ফোন করেছে? তাদের ভাবনাই সত্যি হয়। এটা আসলেই মেহনুরের বয়ফ্রেন্ড ছিল। মেহনুর ফোন ধরে। হ্যালো। বলার সাথে সাথেই ফোনের ওপাশের মানুষটা বলল, মেহনুর, আমাকে কিছু টাকা ধার দিতে পারবে? মেহনুর প্রত্যুত্তরে কিছুটা বিরক্ত নিয়ে বলল, আবার? আগে যে টাকাগুলো নিয়েছিলে ওই টাকাগুলো তো ফেরত দাওনি রাফসান। ফোনের ওপাশ থেকে রাফসান বলল, হাই প্রমিস জান, আমি খুব শীঘ্রই তোমাকে টাকাগুলো ফেরত দিয়ে দেব। মেহনুর একটি দীর্ঘশ্বাস নিয়ে বলল, ঠিক আছে। সাথে সাথে রাফসান কল কেটে দিল। মেহনুর একটি দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বলল, আমি জানি রাফসান আমাকে মিথ্যা কথা বলছে। এই নিয়ে 3 বার ও একটা না একটা মিথ্যা কথা বলে আমার থেকে টাকা নিয়েছে। মানতে হবে, যাদেরকে আমি পছন্দ করি তারা হয় ব্যাককেল হবে আর না হলে দুশ্চরিত্রা হয়। কেন আমার রিলেশনশিপ একটাও নর্মাল হয় না? মেহনুর একটি দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে ভাবল। পরের দিন এক আকাশ চিন্তা ভাবনা করতে করতে মেহনুর অফিসে ঢুকতে থাকে। আমি জানি লম্পটটা আমাকে ঠকাচ্ছে। আমার মন কখনো ভুল বলে না। পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগে রাফসানের সাথে আমার সম্পর্কটা শেষ করতে হবে। আচ্ছা, সব সময় আমার পছন্দ তো খারাপ হয় কেন? মেহনুর ক্লান্ত ভঙ্গিতে অফিসের মেন গেট খুলে সামনে না তাকিয়েই গুড মর্নিং এভরিওয়ান
বলে সামনে তাকাতেই সে অবাক হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় হয়ে সামনের লম্বাটে দেহের মানুষটির উপর স্থির। লোকটির সাথে চোখাচোখি হতে মেহনুরের গাল রক্তিম বর্ণ ধারণ করে। মেহনুর মনে মনে ভাবল, এটা তো ট্রেন স্টেশনে থাকা সেই লোকটাই। মেহনুর হতভম্ব হয়ে এখনও তার দিকে তাকিয়ে আছে। তার সামনে সুদর্শন পুরুষটিকে আবার দেখেই মেহনুরের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নাইস টু মিট ইউ, আই এম আদ্রিয়ান চৌধুরী অভ্র। ওই সময় মেহনুরের মনে হচ্ছিল যেন সে তার স্বপ্নের মানুষটির সামনে দাঁড়িয়ে আছে। কথায় আছে, অভাগী যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়। মেহনুরের বেলায়ও এমন ঘটেছে। আদ্রিয়ান হচ্ছে তাদের নতুন টিম লিডার, যাকে কিনা মেহনুরের নিজের স্বপ্নের পুরুষ ভেবেছিল। তার সম্পর্কে গতকালই আলোচনা করেছে তারা। এই লোকটির মনে হয় পদে পদে ভুল ধরার অভ্যাস আছে। এজন্যই তো মেহনুরের কোনো কাজেই তিনি সন্তুষ্ট হন না। যতবারই মেহনুর আদ্রিয়ানের কাছে রিপোর্টগুলো জমা দিত, ততবারই তিনি বলতেন, আবার 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 আমি আপনার থেকে ভালো কিছু আশা করেছিলাম, আবার করুন। আদ্রিয়ানের এমন কর্মকাণ্ড দেখে মেহনুর মনে মনে চিৎকার করে বলে। এই লোক একটা শয়তান। নিজের কেবিনে ফিরে গিয়ে রাগে বিড়বিড় করে বলতে থাকে, আর কতবার এই কাজটা উনি আমাকে দিয়ে করাবেন? হ্যাঁ, আমি ওনাকে মেরেই ফেলবো। ইভেন অফিসের সব কলিগরাও নোটিশ করেছে যে আদ্রিয়ান মেহনুরকে দিয়ে একটা কাজ কিভাবে বারবার করাচ্ছিল। বেচারা মেহনুর ভেবেছিল যে এইবার তার এই চাকরি থেকে অবসর নেওয়ার সময় চলে এসেছে। আদ্রিয়ান চৌধুরীকে এই টিম লিডার পদে আসার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে। তার কাজের দক্ষতা দেখলে যে কেউ প্রশংসা করতে বাধ্য হবে। অফিসের কলিগরা যখন আদ্রিয়ানকে ঘিরে ধরে তার প্রশংসা করতে ব্যস্ত, তখন মেহনুর উকি দিয়ে তাকে গালি দিতে ব্যস্ত। মেহনুর ক্ষিপ্ত চোখে মনে মনে বলল, এই প্রপোজালটা উনি আমাকে কতবার করেছেন। আমি একটা সপ্তাহ ওই শয়তানটার জন্য ঘুমাতে পারিনি। বজ্জাত একটা এমপ্লয়ীদের সাথে ফ্লার্ট করতেছে, আর আমি কাজ করতে করতে মরে যাচ্ছি। বেয়াদব লোক কোথাকার। আদ্রিয়ান কথা বলার এক পর্যায়ে হঠাৎ করেই দেখতে পায় যে দেয়ালের ওপাশ থেকে মেহনুর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করছে, যা দেখে আদ্রিয়ান সঙ্গে সঙ্গে একটি মিষ্টি হাসি দেয়। সেই হাসির সঙ্গে মেহনুরের সম্পূর্ণ রাগ মাটির সাথে মিশে গিয়েছে। সে আরেক পাশে সরে গিয়ে বিড়বিড় করে বলে, মনে হয় আমার আরেকটু ধৈর্য ধরা উচিত। বলদ হয়েছে তো কি হয়েছে, দেখতে তো সুন্দর। অফিস টাইম শেষ হয়েছে কয়েক ঘন্টা হলো, কিন্তু মেহনুর এখনও বাড়ি যেতে পারেনি। তার অফিসের কলিগরা সবাই তাকে বিদায় জানিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু মেহনুর এখনও আদ্রিয়ানের দেয়া কাজ শেষ করতে পারেনি। মেহনুরের মনে হচ্ছিল যেন আদ্রিয়ান কোনো একটি কারণে তাকে শাস্তি দিচ্ছে, কিন্তু সে আবার ভাবে হয়তোবা সে ভুল ভাবছে, হয়তোবা অন্য কারণে আদ্রিয়ান তাকে দিয়ে এত কাজ করাচ্ছে, হয়তোবা তার কাজ আদ্রিয়ানের কাছে পছন্দ হচ্ছে না। মেহনুর এসব বিষয় নিয়ে আর ভাবতে চায় না। সে যাই হোক, একদিন না একদিন সে আদ্রিয়ানের থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বে। কাজ করার এক পর্যায়ে মেহনুর টেবিলের উপর ক্লান্ত হয়ে মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ কারো নরম কণ্ঠে তার ঘুম ভেঙে যায়। নিজের কাঁধে কারো একজনের হাতের স্পর্শ অনুভব করছে সে। মিস মেহনুর। মেহনুর ঘুম ঘুম দৃষ্টিতে পিছনে তাকাতেই দেখতে পায় যে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার উপরেই স্থির। আদ্রিয়ানের মুখভঙ্গি শীতল। এমতাবস্থায় মেহনুরের ঘুম যেন এক ছুটে পালিয়ে গেছে। মেহনুর বিভ্রান্তিতে পড়ে যায়। লজ্জায় তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। আপনি এখনো কাজগুলো করছেন? মেহনুর সঙ্গে সঙ্গে অপ্রস্তুত হয়ে বলে, আমার কাজ প্রায় শেষ। আমার মনে হয় কালকের ভিতরে কাজটি সাবমিট করতে পারবো। গুড ওয়ার্ক, এতেই হবে। আপনি নিশ্চয়ই কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। আপনার বাসায় যাওয়া প্রয়োজন, বাকিটা আমি শেষ করে নেব। বলেই
আদ্রিয়ান ওখান থেকে প্রস্থান করে। মেহনুর স্তব্ধ হয়ে ওখানেই কিছুক্ষণ বসে থাকে। সে ঘামছে, তার কান দুটো গরম হয়ে গেছে। মানে মানে কি কি ছিল এটা? সেই রাতে মেহনুর আর ঘুমাতে পারছিল না। সে নির্লজ্জ, কিন্তু এতটা নির্লজ্জ যে আদ্রিয়ান একটু ভালো ব্যবহার করাতেই সে এভাবে আদ্রিয়ানকে মাফ করে দিয়ে নির্লজ্জের মতো ব্লাশ করা শুরু করে দিয়েছে। নিজেকে কোনোভাবে সামলিয়ে নিয়ে আদ্রিয়ানের চিন্তাভাবনা শেষ করতেই মেহনুরের মাথায় আসে তার বয়ফ্রেন্ড রাফসানের কথা। ওই বেয়াদবটাকে টাকা দেওয়ার পর মেহনুরের সাথে আর কোনো যোগাযোগ করেনি। রাফসান বলেছিল সে নাকি ব্যস্ত। ও কি ভাবছে আমি ওকে আগে মেসেজ দিব? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই নাকি? না না, আর এইসব বিষয় নিয়ে ভাবলে চলবে না, কাল অফিস আছে আমার। বলেই মেহনুর ঘুমিয়ে যায়। আদ্রিয়ানের ভালো ব্যবহার দেখে মেহনুর ভুলেই গিয়েছিল যে সে একজন অভাগী। তার ভাগ্যটাই আসলে খারাপ। পরের দিন আদ্রিয়ানের কথা অনুযায়ী একটা ফাইল শেষ করে মেহনুর আদ্রিয়ানের হাতে দিতেই আদ্রিয়ান সেটা চেক করে বলে, এটাতে আরও বেশি ইনফরমেশন প্রয়োজন। কলেজের অ্যাসাইনমেন্ট থেকেও একটা বাজে হয়েছে, আবার চেক করুন। উনি মনে হয় আসলেই পাগল। সিরিয়াসলি, দুনিয়াতে এত এত মানুষ থাকতে আমাকে ওই খচ্চটাকে ভালো লাগতে হলো? দূর। মনে মনে আদ্রিয়ানকে হাজারটা গালি দিলেও মুখে একটু জোরপূর্বক হাসি নিয়ে আদ্রিয়ানের করা সকল অপমান মুখ বুজে সহ্য করে নেয়, কারণ আদ্রিয়ান তার বস। তাকে কিছু বলা যাবে না এখন। সময় হলে সব সুদে আসলে ফেরত দিয়ে দেবে মেহনুর। অফিস ছুটি হওয়ার পর মেহনুর এবং তার কলিগ মাইশা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজনেই আদ্রিয়ানকে নিয়ে সমালোচনা করছিল। মেহনুর ইচ্ছে মতো গালিও দিচ্ছিল আদ্রিয়ানকে। ট্যাক্সির জন্য দাঁড়াতেই হঠাৎ তার নজর গেল এক ছোট্ট সুখী পরিবারের দিকে, যেখানে ছেলেটি তার বাচ্চা মেয়েকে কোলে নিয়ে এবং স্ত্রীর হাত ধরে রাস্তা পার হচ্ছিল। দেখে বেশ হাসি খুশি মনে হচ্ছে তাদের পরিবারকে। তবে সবার কাছে পরিবারটা নর্মাল মনে হলেও মেহনুরের কাছে মনে হয়নি, কারণ ছোট বাচ্চা মেয়েটির বাবা ছিল তার লোভী বয়ফ্রেন্ড রাফসান। রাফসানের চোখ আচমকা মেহনুরের উপর পড়তেই সে হতভম্ব হয়ে যায়। মেহনুরের মনে হচ্ছিল এখনই কেঁদে দেবে, কিন্তু এই দুশ্চরিত্রার জন্য কান্না করলে তার মান সম্মান থাকবে না। সঙ্গে সঙ্গে মেহনুর সেখান থেকে দ্রুত গতিতে হেঁটে চলে যেতে থাকে। মাইশা কিংকর্তব্য বিমূঢ় হয়ে মেহনুরের পিছু পিছু যেতে যেতে তাকে ডাকে, কিন্তু মেহনুর পিছনে ফিরে তাকায় না। মেহনুর বাসায় ফিরে দেখতে পায় রাফসান তাকে মেসেজ দিয়েছে, তার সাথে কথা বলতে চেয়েছে। মেহনুর মেসেজের রিপ্লাই দেয়, আমি কোনো বিবাহিত পুরুষের সাথে কথা বলতে চাই না। ইউ আর এ চিটার, আই হেট ইউ, তোমার সাথে ব্রেকআপ। বলেই সঙ্গে সঙ্গে রাফসানকে ব্লক করে দেয়। পরের দিন অফিসের লাঞ্চ টাইমে মেহনুর যখন নিজের ছন্নছাড়া জীবন নিয়ে চিন্তা ভাবনা করছিল, তখন তার কলিগরা এসে তাকে খেতে যাওয়ার জন্য ডাকে, কিন্তু মেহনুর তাদের মানা করে দেয় এই বলে যে তার খিদে নেই। সবাই চলে যাওয়ার পর মেহনুর ফোন হাতে নিয়ে তার পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষণ করে অনলাইনে একটি পোস্ট করে সাহায্য চায়। কমেন্ট বক্সে কয়েকজন বলছিল তার এক্স বয়ফ্রেন্ডের বউকে জানিয়ে দিতে, কয়েকজন বলছিল তার এক্স বয়ফ্রেন্ডকে মেরে দিতে। এত কমেন্টের মধ্যে মেহনুরের কাছে তার এক্স বয়ফ্রেন্ডকে মেরে ফেলার বুদ্ধিটা বেস্ট লেগেছে, কারণ সে অন্য কারো সংসার ভাঙতে চায় না। দোষটা তো রাফসানের, সেখানে তার বউকে কিছু বলা বোকামি। যা শিক্ষা দেওয়ার রাফসানকেই দিতে হবে। মেহনুর মনে মনে ভাবছিল কিভাবে ওই জোচ্চোরকে কি করে মেরে ফেলা যায়। এমন সময় কেউ একজন তাকে পিছন থেকে ডাকে, মিস মেহনুর, আপনি খেতে যাবেন না? এবার এটা ছিল আদ্রিয়ান। মেহনুর তো আদ্রিয়ানের ওপর কালকের ব্যবহারের জন্য ভীষণ বিরক্ত। তার উপর এখন সে রেগে আছে।
মেহনুর কিছুটা বিরক্ত নিয়ে বলল, না সরি, এখন আমার খিদে নেই। মেহনুর পিছনে ফিরে তাকাতেই তার মুড 180 ডিগ্রি ঘুরে যায়। আদ্রিয়ানের পরনে ছিল কালো রঙের স্যুট, স্যুটের নিচে সাদা রঙের শার্ট, হাতে কালো কালারের ম্যাচিং ঘড়ি, মুখে ছিল চিরচেনা সেই মিষ্টি হাসি। দেখতে এতটা আকর্ষণীয় লাগছিল আদ্রিয়ানকে, মেহনুর পেছন ফিরে তাকাতেই তার মুড 180 ডিগ্রি ঘুরে যায়। আদ্রিয়ানের পরনে ছিল কালো রঙের স্যুট, স্যুটের নিচে সাদা রঙের শার্ট, হাতে কালো কালারের ম্যাচিং ঘড়ি, মুখে ছিল চিরচেনা সেই মিষ্টি হাসি। দেখতে এতটা আকর্ষণীয় লাগছিল আদ্রিয়ানকে, সে তো এই হাসিটার উপর ভীষণ দুর্বল। নিজেকে কোনোভাবে সামলে নিয়ে মেহনুর আমতা আমতা করে বলে, ইয়ে মানে ঠিক আছে চলুন। আচ্ছা আপনি তো এখানে নতুন, নিশ্চয়ই কিছু চেনেন না। আমরা কি আমার কোনো পরিচিত জায়গা যাব খেতে? ওকে। আদ্রিয়ান মাথা নাড়িয়ে সাই জানাতেই মেহনুর নির্লজ্জের মতো একটি রেস্টুরেন্টে নিয়ে আসে আদ্রিয়ানকে। রেস্টুরেন্টে আসার পরপরই মেহনুর নিজের হুঁশে ফিরে আসে। মেহনুর মনে মনে বলে, আবারও আমি আপনার ফাঁদে পা দিয়ে ফেলেছি। উফ মেহনুর, তুই এত বোকা কেন? মেহনুরের এখন একটা কথাই মনে পড়ছে, ফান্দে পড়িয়া মেহনুর কান্দে রে। আদ্রিয়ান তো জানে না মেহনুর মনে মনে কি ভাবছে। মেহনুর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বোকা বোকা হাসছে। আজকের পরিবেশটা অনেক সুন্দর, তাই না? আদ্রিয়ান পরিস্থিতি বোঝার জন্য বলল, আপনাকে দেখে মনে হতো আপনি অনেক কাজ করেন। এমন পরিবেশে বাইরে আসতে মন চায় না আপনার। মেহনুর মুখে এক কথা বললেও মনে মনে বলে, তুই কি কাজ করছিস? হ্যাঁ বজ্জাত, তুই তো আমাকে দিয়ে কাজ করাতে করাতে আমার অবস্থা খারাপ করে ফেলেছিস। আদ্রিয়ান যেন মেহনুরের মনের কথা শুনতে পাচ্ছিল। আদ্রিয়ান বলে, আমি মনে হয় আপনাকে দিয়ে অনেক কাজ করাই, তাই না? আই এম সরি। মেহনুর কিছুটা জোরপূর্বক হেসে বলল, আরে না, সরি বলার কি আছে, আমার তো এখনো অনেক কিছু শেখার বাকি আছে। শালা, তুই জানিস তাহলে তুই আমাকে দিয়ে কি পরিমাণে কাজ করাস? মেহনুর মনে মনে বলল। আদ্রিয়ান হেসে টপিক চেঞ্জ করে বলে, আপনাকে আমার ভীষণ পরিচিত মনে হয়। আমাদের কি আগে কোনোদিন দেখা হয়েছিল? মেহনুর কিছুটা ভীত হয়ে মনে মনে ভাবল, উনি কি ওই দিন আমাকে দেখেছিল? আসলে আমি তো জানি না, আমার ঠিক মনে পড়ছে না। মেহনুরের কথা শুনে আদ্রিয়ানের মুখটা থমথমে হয়ে যায়। ও সরি, আমি ভেবেছিলাম হয়তো আমাদের আগে কখনো দেখা হয়েছিল। আদ্রিয়ানের এমন কথা শুনে মেহনুর হকচকিয়ে উত্তর দেয়, পৃথিবীতে সব চেহারারই অনেক মানুষ থাকে, আপনি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছেন। হ্যাঁ হতে পারে, আমি ভেবেছিলাম আপনার সাথে দেখা হয়েছে। দ্যাটস স্যাড। আদ্রিয়ানের মুখে এমন কথা শুনে মেহনুর এখন আরও বেশি কনফিউজড হয়ে যায় আর ভাবতে থাকে, কি হলো এটা? সেদিন রাতে মেহনুর না ঘুমিয়ে শুধু ভাবছিল। স্যাড? কী কারণে স্যাড? রাস্তাতে এভাবে কত মানুষের সাথে দেখা হয়ে যায়, সেজন্য কি মানুষ স্যাড হয়? ও তার মানে ঘটনা এইটাই, এই জন্যই উনি আমাকে দিয়ে এত কাজ করাচ্ছে। আসলেই একটা বাচ্চা উনি। মেহনুরের মনে হচ্ছিল আদ্রিয়ান তাকে পছন্দ করে, যার কারণেই তাকে দিয়ে এত কাজ করাচ্ছিল সে। ভাগ্যিস মেহনুর পাল্টা কোনো অপমান করে দেয়নি আদ্রিয়ানকে। আমি আপনাকে দিয়ে আপনার ফিলিংসের কথা স্বীকার করিয়ে ছাড়বো। মেহনুর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করল। তোরাই বল, তাহলে উনি কি আমাকে পছন্দ করে না? যদি নাই করতো তাহলে এগুলো করার কোনো মানেই হয় না। মেহনুর তার ফ্রেন্ডদের সম্পূর্ণ ঘটনা খুলে বলেছে মাত্র। মেহনুর আর আদ্রিয়ানের মাঝে কি কি হয়েছে, আদ্রিয়ানের গাধার মতো খাটানিটা যে সুন্দরভাবে উপস্থাপন করেছে, যা শুনে তার ফ্রেন্ড লিজা, সানা আর আখি তার দিকে অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। সানা তাদের মধ্যে পিনপতন নীরবতা ভেঙে বলে ওঠে, আমার মনে হয় তুই বেশি বেশি ভাবছিস মেহনুর। আরে না। আরে না কি? হ্যাঁ, যখনই তুই আমাদের তোর লাভ স্টোরির কথা বলিস আমার মনে হয় যে অর্ধেকটা তুই নিজেই বানিয়ে বলছিস, সব ননসেন্স। লিজা
কিছুটা ক্ষিপ্ত স্বরে বলল, আসলে তুই বল, তোর রিলেশন আজ পর্যন্ত একটাও টিকেছে? কিছুদিন আগেই তো ব্রেকআপ হয়েছে তোর ওই এক্সের সাথে, যে কিনা বিবাহিত ছিল, আরেকটা বাচ্চাও ছিল। আখির কথা শুনে মেহনুর বিপাকে পড়ে যায়। এরপর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে সানা বলে ওঠে, তোর জায়গায় আমি হলে তো আর কখনোই রিলেশনে যেতাম না। তারপর এবার তোর টিম লিডারের সাথে অফিস রোম্যান্স, তাই না? তোর প্রশংসা করা উচিত বোন। সবার এমন হঠাৎ অ্যাটাক করা দেখে মেহনুর আমতা আমতা করে বলে, হ্যাঁ, তোরা যা বলেছিস ঠিক বলেছিস, তা সত্যি, কিন্তু আজিয়ান আসলে অনেক হ্যান্ডসাম। মেহনুরের শেষের উক্তিটা শুনে ওদের তিনজনেরই মাথায় হাত। তিনজনে একসাথে বলে ওঠে, সিরিয়াসলি মেহনুর, তুই পাল্টাবি না কোনোদিন। লিজা এবার মেহনুরের দিকে আঙুল তুলে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, দেখ মেহনুর, তোর জন্য আসলেই আমার অনেক টেনশন হয়। কেন? কারণ তুই ওই মানুষগুলোকেই রিজেক্ট করে দিস যারা তোকে আসলেই পছন্দ করে। যাদেরকে তুই আজ পর্যন্ত ধরেছিস না, তারা সব কয়টাই হারামির দল। কিন্তু তুই আমাদের কথা কানেই নিস না। বারবার বলছি ভালো ছেলে দেখেই রিলেশন কর। তোর ওই হাই স্কুলের ছেলেটার কথা মনে আছে যে তোকে প্রপোজ করেছিল? মেহনুর লিজার কথা শুনে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কোন ছেলেটার কথা বলছিস? আরে ওই খাটো করে ছেলেটা। তুই বলছিস না ওই ছেলেটা খাটো আর তোর ভালো লাগেনি বাচ্চা চেহারা বলে? মোটা ফ্রেমের চশমা পরতো, একটু বোকাশোকা ছিল। তুই ছেলেটাকে বলেছিলি তোর কাছে বাহ্যিক সৌন্দর্য ম্যাটার করে। মেহনুরের এবার মনে পড়ে, ওই ছেলেটা? হ্যাঁ, ওই ছেলেটাই মা জননী। ওই ইনোসেন্ট ছেলেটাকে আপনি খাটো বলে অপমান করেছেন, সেটা কি মনে আছে? লিজা কিছুটা টিটকারি দিয়ে বলল, মনে আছে, কিন্তু যাকে আমার ভালো লাগেনি তার সাথে আমি কিভাবে রিলেশন করব? তুই বল। বাদ দে তো। আচ্ছা বল না, আমার বস আমাকে পছন্দ করে, রাইট? তিনজনেই একসাথে বলে ওঠে, তাতে আমাদের কি? বল না। মেহনুর করুণার সুরে বলল, চারজন বান্ধবী মিলে এমনই আড্ডা দিচ্ছিল। এমন সময় মেহনুরের ফোনে একটি মেসেজ আসে, আপু তুমি কোথায়? বাসায় আসবে কখন? আমরা অপেক্ষা করছি তো। মেহনুর ফোন চেক করে বলে, ঠিক আছে গাইস, আমার এখন যেতে হবে, আবার দেখা হবে। মাহির আমার জন্য অপেক্ষা করছে। মেহনুর নিজের ব্যাগ নিয়ে উঠে দাঁড়ায়। এমন সময় লিজা বলে, আরে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। মেহনুর চলে যেতেই সানা জুসের গ্লাসে চুমুক দিতে দিতে বলে, শুনেছি মানুষ অনেক বেশি মেন্টাল প্রেশারে থাকলে এরকম হয়ে যায়। যার জলজান্ত প্রমাণ মেহনুর। ওর লাইফটা আসলেই অনেক ডিফিকাল্ট। ওর বাবা মা মারা যাওয়ার পর ওকে তো সব কিছু একা একাই সামলাতে হয়েছে। 2 ভাই বোনের পড়াশোনা আর বাসার সব খরচ ওকেই তো সামলাতে হচ্ছে। মেয়েটার জন্য আসলেই আমার অনেক মায়া হয়। লিজা কিছুটা দুঃখ প্রকাশ করে বলল। পরের দিন বিকেলবেলা ফুটবল খেলা শেষে মেহনুর তার ভাই বোনদের একটি আইসক্রিমের দোকানে নিয়ে যায়। মাহির খুশিতে গদগদ হয়ে বলে, যতবার মাহি হারাবে ততবার এভাবে আমাদেরকে আইসক্রিম কিনে দিতে হবে, কোনো বাহানা করা যাবে না। ঠিক আছে, যেটা খেতে চাও নাও। মেহনুর হালকা মুচকি হেসে বলল। মেহনুর একপাশে দাঁড়িয়ে তার 2 যমজ ভাই বোনদের দেখছিল, যারা পছন্দ মতো আইসক্রিম কিনতে ব্যস্ত। মাহি হঠাৎ ডাক দিয়ে বলে, আপু, মাহিরের চয়েস এখনো অনেক বাজে। আমি কি আমার পছন্দ মতো নিব? হ্যাঁ, যেটা খুশি নাও। ঠিক আছে। খুশি হয়ে বলল মাহি। মাহির হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠল, আমিও নিব। মেহনুর মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, হ্যাঁ নাও। এমন সময় পেছন থেকে কেউ ডেকে ওঠে। মিস মেহনুর। হঠাৎ পুরুষালী কণ্ঠে নিজের নাম শুনে মেহনুর চমকে যায়। পাশে তাকিয়ে দেখতে পায় আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মেহনুরের গাল দুটো সঙ্গে সঙ্গে আরক্ত হয়। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মেহনুর বিস্ময় কাটিয়ে আমতা আমতা করে বলে, বস। ভাবতে পারিনি আপনার সাথে এখানে দেখা হয়ে যাবে।
আদ্রিয়ানকে দেখে মেহনুর কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। সে ব্যতিব্যস্ত হয়ে বলে, আপনি এখানে? আমি আশেপাশেই থাকি। আদ্রিয়ান ঠোঁটের কোণে একটা ক্ষীণ হাসি টেনে বলল, ও, আপনার বাসা এখানে? আমার বাবা মা এখানে আশেপাশেই থাকে। অনেকদিন হলেও তাদের সাথে দেখা হয়নি, তাই আজ আসলাম দেখা করতে। বাই দ্য ওয়ে, এরা কি আপনার কাজিন? আদ্রিয়ান মেহনুরের পাশে বাচ্চা দুটোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, যারা মাত্র মেহনুরের পাশে এসে দাঁড়িয়েছে। বাচ্চা দুটো আদ্রিয়ানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের চোখ দুটো বড় বড় হয়ে আছে। মেহনুর তাদের দিকে দৃষ্টি বুলিয়ে বলে, না না, ওরা আমার আপন ভাই বোন, আমার থেকে অনেক ছোট তো, তাই আর কি। মেহনুর কথাগুলো শেষ করে মিষ্টি হাসি দেয়। আদ্রিয়ান এগিয়ে গিয়ে মাহি আর মাহিরের মাথায় হাত বুলিয়ে বলল, হ্যালো, নাইস টু মিট ইউ। অতঃপর আদ্রিয়ান মেহনুরের দিকে তাকিয়ে বলে, আপনার ভাই বোন আসলে অনেক কিউট। আপনার মতোই দেখতে হয়েছে ওরা, মিস মেহনুর। তাহলে আমি এখন যাই, কালকে অফিস দেখা হবে। ওকে দেন, কালকে অফিসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আদ্রিয়ান চলে যাওয়ার পর বাচ্চা দুটো মেহনুরের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপু, তোমার গালগুলো লাল হয়ে গেছে কেন? আমার ঠান্ডা লাগছে। তাহলে তো তুমি আইসক্রিম খেতে পারবে না, তাই না? তোমরাই খাও। থ্যাংক ইউ আপু। বাচ্চারা খুশি হয়ে বলল। বাচ্চা দুটো আবারও চলে যায় আইসক্রিম পছন্দ করতে। মেহনুর স্থির হয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। উফ, এভাবে এলোমেলো ফিলিংস নিয়ে বেঁচে থাকা আসলে অনেক বিরক্তকর। কিন্তু নিজের মনকে সামলাতে না পারলে আমার কি করা উচিত? মানুষকে কি প্রেমে পড়তেই হবে? মনটা এত অবাধ্য হয় কেন? মেহনুর শক্ত করে নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। অফিস শেষে খুব খুশি মনে বাড়ি ফিরছিল মেহনুর। তার মনটা আজ অকারণেই ফুরফুরে ছিল, যেন বসন্তের হাওয়া তার গায়ে। অধরে একটি মিষ্টি হাসি লেগে আছে। হঠাৎ সেই মিষ্টি হাসি উধাও হয়ে যায় একটি চেনা কণ্ঠের ডাক শুনে। মিস মেহনুর। মেহনুর পেছনে ফিরে তাকাতেই তার শান্ত মন অশান্ত হয়ে যায়। আদ্রিয়ান তার গাড়িটা মেহনুরের সামনে দাঁড় করায়। বাড়ি যাচ্ছেন? বসুন, আমি আপনাকে দিয়ে আসি আজ। মেহনুর এমন পরিস্থিতিতে কি বলবে ভেবে পায় না। আদ্রিয়ানের সাথে একই গাড়িতে না জানি আজ তার কি অবস্থা হবে। মেহনুর বলল, না না, ইটস ওকে, আমি ট্যাক্সিতে করে চলে যেতে পারবো। আদ্রিয়ান স্টিয়ারিং চেপে ধরে গম্ভীর কণ্ঠে বলে, গাড়িতে উঠে বসুন, আমি আসলে আপনাকে বাড়িতে পৌঁছে দিতে চাই। না না, ইটস রিয়েলি ওকে, থ্যাংক ইউ মেহনুর। আদ্রিয়ান থমথমে মুখে মেহনুরের দিকে দৃষ্টি রেখে বলল, আপনি যদি না ওঠেন আমি ব্যাপারটা পার্সোনালি নিয়ে নেব। ওই বেটা আমাকে থ্রেট দিচ্ছে, বজ্জাত বেয়াদব লোক। মেহনুর মনে মনে চিৎকার করে আদ্রিয়ানকে গালি দিতে থাকে। আর কোনো উপায় দেখতে না পেয়ে আদ্রিয়ানের গাড়িতে উঠে বসে। প্যাসেঞ্জার সিটে পাথরের ন্যায় জড়সড় হয়ে ভাবনায় মশগুল হয়ে যায় মেহনুর। আদ্রিয়ানের থেকে যতদূর সম্ভব দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিল মেহনুর। তবুও তার বুকের ভিতর হাতুড়ি পেটাচ্ছিল যেন। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। গাল দুটো আবারও টমেটোর মতো লাল হয়ে যায় মেহনুরের। ওই বজ্জাত লোকটা নিজেকে কিভাবে শুধুমাত্র আমার বস হওয়াতে তার কথা শুনতে বাধ্য হয়েছি আমি, নয়তো দেখিয়ে দিতাম এই মেহনুর কেমন মেয়ে। মেহনুর যখন আদ্রিয়ানকে গাড়ি দিতে ব্যস্ত তখন আদ্রিয়ান বলে, মিস মেহনুর। হ্যাঁ হ্যাঁ। হঠাৎ আদ্রিয়ানের গম্ভীর শান্ত কণ্ঠ শুনে কেঁপে ওঠে মেহনুর। আদ্রিয়ান নিজের মুখে কপট হাসি টেনে এনে মেহনুরের দিকে দৃষ্টি স্থাপন করে বলে, অফিসে আপনাকে দেখে মনে হয় যেন আপনি আমাকে কিছু বলতে চান। মেহনুর কিংকর্তব্যে বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আপনার চেহারা দেখে যে কেউ বুঝে ফেলবে আপনার মনে কি চলছে। আদ্রিয়ানের কথায় মেহনুর বিস্মিত হয়। তার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। তবুও লাজ লজ্জা এক পাশে সরিয়ে মেহনুর জিজ্ঞেস করে, তাহলে আপনি মানে আপনার কিছু বলার আছে?
কিছুক্ষণ নীরবতা বিরাজ করে দুজনের মাঝে। মেহনুর নিজেকে সামলানোর বৃথা চেষ্টা করে নীরবতা ভাঙে। যদি আপনি আমার অনুভূতিগুলোর কথা জানতেন তাহলে আপনি আমার সাথে এমনটা করতেন না। বিষয়টা আসলে অনেক লজ্জাজনক, কিন্তু আমি আপনাকে পছন্দ করি মিস্টার আদ্রিয়ান। মেহনুর এক নিঃশ্বাসে বলে নিচের দিকে তাকায়। তার আদ্রিয়ানের দিকে তাকানোর সাহস হচ্ছে না। এরপর স্যাটিসফাই তো আপনি? হঠাৎ মেহনুর তার গালে আদ্রিয়ানের হাতে নরম স্পর্শ অনুভব করে। একটা বিস্ময়ের শব্দ বেরিয়ে আসে তার মুখ দিয়ে। সে চোখ বড় বড় করে আদ্রিয়ানের দিকে তাকায়। আপনার বলা শেষ, এবার আমি শুরু করি। মেহনুর সংকুচিত হয়। মিস মেহনুর, আপনি কি আমাকে এখনো চিনতে পারছেন না? ফ্ল্যাশব্যাক। হাই স্কুলে থাকাকালীন মেহনুরকে আদ্রিয়ানের ভীষণ ভালো লাগতো। ভালো লাগতো বললে ভুল হবে। মেহনুর আদ্রিয়ানের জীবনের প্রথম ভালোবাসা। আদ্রিয়ান দেখতে আহামরি কিছু ছিল না, তাই আর আদ্রিয়ান মেহনুরকে প্রপোজ করার সাহস পায়নি কখনো। এই ভেবে যে মেহনুর নিশ্চিত আদ্রিয়ানকে রিজেক্ট করে দিবে। এত সুন্দরী মেয়ে কি আর আদ্রিয়ানকে পছন্দ করবে? আদ্রিয়ান ভেবেছিল মেহনুরকে শুধু দূর থেকে দেখে যাবে সারা জীবন, এতেই হবে। কিন্তু আদ্রিয়ান বুঝতে পারল এইভাবে দিন কাটানো প্রায় অসম্ভব। তাই একদিন সাহস করে আদ্রিয়ান তার মনের কথা জানিয়ে দিল। আমি আপনাকে পছন্দ করি মেহনুর। আদ্রিয়ান যখন বুঝতে পারে যে সে কত বড় ভুলটাই না করেছে, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সেদিন মেহনুরের সামনে মোটা ফ্রেমের চশমা পরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আদ্রিয়ান, আর মেহনুর আদ্রিয়ানকে বলেছিল, সরি, বাহিক সৌন্দর্যটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, আর তাছাড়া তুমি অনেক ছোট। আদ্রিয়ান অবাক হওয়ার শীর্ষতম স্থানে পৌঁছে যায়। মেহনুরের দিকে বিস্ময় নিয়ে তাকিয়েছিল আদ্রিয়ান সেদিন। মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না আদ্রিয়ানের। বারবার শুধু একটা কথাই ভাবছিল, ছোট। আদ্রিয়ানের হাইট ছিল তখন 5 ফুট 5 ইঞ্চি, আর মেহনুরের হাইট ছিল 5 ফুট 6 ইঞ্চি। তাছাড়া আদ্রিয়ানের গঠন ছিল পাতলা, একদম বাচ্চাদের মতো। আদ্রিয়ান জানতো মেহনুর তাকে রিজেক্ট করে দিবে, কিন্তু আদ্রিয়ানকে কোন দিক দিয়ে ছোট লাগে? আদ্রিয়ান আবেগের বশে তার ফিলিংসের কথা বলে দিয়েছিল মেহনুরকে। ওয়েট, আরেকটা কারণ হচ্ছে আদ্রিয়ান ভেবেছিল গ্রাজুয়েশন শেষে মেহনুর হয়তো আদ্রিয়ানকে আর মনে রাখবে না। আদ্রিয়ানের প্রথম ভালোবাসা আর পূর্ণতা পেল না। গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আদ্রিয়ানের লাইফ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আদ্রিয়ানের শরীরেরও অনেক পরিবর্তন হয়েছে। আদ্রিয়ানের উচ্চতা বেড়েছে। কয়েক বছরের ব্যবধানে আদ্রিয়ানের উচ্চতা হয় প্রায় 6 ফিট। নিজের শরীরের খেয়াল রাখার জন্য জিম করা শুরু করে দেয় আদ্রিয়ান। আদ্রিয়ান খেয়াল করে কয়েক বছরের মধ্যেই যেখানেই যায় আর চোখে মানুষ তাকিয়ে দেখে, তার সৌন্দর্যের প্রশংসা করে। আদ্রিয়ানের নতুন ফ্রেন্ডরা ভেবেছে আদ্রিয়ান হয়তো আগেও অনেক পপুলার ছিল। তাদের আগের কথা বললে কেউ বিশ্বাসই করতো না। পড়াশোনা শেষ করে একটা কোম্পানিতে জয়েন করে আদ্রিয়ান। মেহনুরকে ভোলা আদ্রিয়ানের কাছে অসম্ভব। একদিন আনএক্সপেক্টেডলি ট্রেনে তাদের দেখা হয়ে যায়। আদ্রিয়ানের মনে হয়নি মেহনুর তাকে চিনতে পেরেছে। পরে অফিসে গিয়ে যখন আদ্রিয়ান মেহনুরকে দেখে, তখন আদ্রিয়ান মনে মনে অনেক খুশি হয়। মেহনুরেরও মনের কথা মুখে ফুটে উঠেছে। আদ্রিয়ান বুঝল যে মেহনুর তাকে পছন্দ করে। মেহনুর কোনো কাজ গুছিয়ে করতে পারত না, প্রচুর ভুল করত। যেভাবে মেহনুর আদ্রিয়ানকে লুকিয়ে লুকিয়ে দেখত, আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকত, লজ্জায় লাল টমেটো হয়ে যেত। ব্যাপারটা আদ্রিয়ানের কাছে খুব কিউট লাগতো, কিন্তু আবার ফানিও লাগতো। ফ্ল্যাশব্যাক এন্ড। আপনার কি মনে পড়েছে আমাকে মিস মেহনুর? আমরা একই স্কুলে পড়তাম। আদ্রিয়ান মনে মনে বলল। আমি শুধু ভাবতাম যখনও জানতে পারবে আমি আসলে কে,
তখন মেহনুর কিভাবে রিয়াক্ট করবে? সেম হাই স্কুল। মিস্টার আদ্রিয়ান, আপনি কি হাই স্কুলে পড়েছেন? আপনি নিশ্চয়ই অনেক পপুলার ছিলেন, কিন্তু আমার তো মনে পড়ছে না। আদ্রিয়ান আরও এক দফা গাড়ির স্টিয়ারিংটা চেপে ধরে। আদ্রিয়ানের মুখ নির্বিকার। আমাদের গ্রাজুয়েশনের তো অনেক বছর পার হয়ে গেছে, হয়তো এই কারণে আপনার মনে পড়ছে না। হতে পারে আপনার মনে আছে, কিন্তু আপনি আমাকে চিনতে পারছেন না। মেহনুর একটি নকল হাসি টেনে বলে। হতে পারে। বাসার সামনে গাড়ি থামতে মেহনুর তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে যায়। থ্যাংক ইউ লিভ দেওয়ার জন্য মিস্টার আদ্রিয়ান। আমি আজকে আপনার জন্য তাড়াহুড়োয় বাসায় আসতে পেরেছি, আর আমি যা যা বলেছি সেগুলোর কারণে যদি খারাপ লাগে তাহলে প্লিজ ভুলে যাবেন। একটা কথা বলতে ভুলে গেছে। মেহনুর কৌতূহলী দৃষ্টিতে আদ্রিয়ানের দিকে তাকায়। আদ্রিয়ান বলে, আই এম সরি, আমার কাছে বাহ্যিক সৌন্দর্য অনেক বেশি ম্যাটার করে। কথাটা শেষ করতে দেরি, কিন্তু আদ্রিয়ানের গাড়ি স্টার্ট দিতে দেরি নেই। মেহনুর তাজ্জব বনে ঠায় দাঁড়িয়ে থাকে রাস্তার পাশে। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। আদ্রিয়ানের বলা কথাটি মেহনুরের কাছে খুব পরিচিত মনে হলো। মেহনুর মনে মনে বলে, বাহিক্য সৌন্দর্য ম্যাটার করে, কথাটা শোনা শোনা মনে হচ্ছে। হঠাৎ অতীতে ডুব দিতেই মেহনুর আরও বেশি অবাক হয়। হতেই পারে না। তার কপালে ঠান্ডা বরফের ন্যায় চিকন ঘাম ঝরছে। সে আর এক মুহূর্ত দেরি না করে সোজা চলে যায় লিজার বাসায়। লিজার কাছে তাদের হাই স্কুলের ইয়ারবুক আছে। এত রাতে মেহনুরকে দেখে লিজা কিছুটা অবাক হয়, কিন্তু এত রাতে মেহনুর হাঁপাতে হাঁপাতে সরাসরি লিজার কাছে ইয়ারবুকটা চায়। লিজা তার এমন আচরণে কনফিউজড হলেও তাকে ইয়ারবুকটা বের করে দেয়। মেহনুর পাগলের মতো ইয়ারবুকটা ঘেটে আদ্রিয়ানের নাম আর ছবি বের করে একটা চিৎকার দেয়। অসম্ভব, এরা দুজন সেম মানুষ, অসম্ভব। লিজা ভেবেছে হয়তো মেহনুরকে ভূতে ধরেছে, না হলে মেয়েটা এমনভাবে চিৎকার করছে কেন। এদিকে মেহনুর আফসোস করতে করতে শেষ, কারণ সে যে আদ্রিয়ানকে ছোট বলে রিজেক্ট করে দিয়েছিল। সে ফিরে এসেছে বড় হয়ে, তার উপর তার বস হয়ে। এটাকেই হয়তো ভাগ্য বলে। মেহনুর মাটিতে মাথা ঠেকিয়ে লজ্জায় রাগে ক্ষোভের কান্নার ভান করে বলে, লিজা, আমি কালকে অফিসে যেতে পারবো না, তুই প্লিজ আমার হয়ে অ্যাটেন্ড করিস। আরে কি হয়েছে সেটা তো বলবি, ভূত দ্বারা মানুষের মতো এমন করছিস কেন? লিজা কিছুটা ক্ষিপ্ত হয়ে বলল, আমার বস বজ্জাত আদ্রিয়ানই হচ্ছে হাই স্কুলে থাকা সেই ছেলেটা যে আমাকে পছন্দ করত। এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করি না। বলে মেহনুর কান্নার ভান করে বলতে থাকে। রাত গভীর হয়, মেহনুর বাড়ি ফেরে না। সেদিন রাতে লিজার বাসায় ঠায় বসে থাকে মেহনুর। তুই প্লিজ আমার অফিসে ফোন করে বল আমি কালকে অফিসে যেতে পারবো না, আমি অসুস্থ। তুই উঠবি, এভাবে আর কতক্ষণ বসে থাকবি? হ্যাঁ, ড্রামা কুইন একটা। আদ্রিয়ান তোর বস হয়েছে তো কি হয়েছে? তোকে তো আর খেয়ে ফেলছে না। ছোট বলেই রিজেক্ট করে দিয়েছিলি ছোটবেলায়, তাই কষ্ট পেয়েছে বেচারা। এখন ওঠ, ঘুমাতে চল। লিজা মেহনুরকে সান্ত্বনা দিয়ে বলে, আমার তো দু চোখ দিয়ে ঘুমই আসবে না। মেহনুর এতটা স্ট্রেসে ছিল যে সে কি আর ঘুমাতে পারে। রাত জেগে সে শুধু ভাবছিল। এত চেঞ্জ, আদ্রিয়ানকে চেনার কোনো উপায় নেই। ভাবতে ভাবতে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এক পর্যায়ে মেহনুর বলে, জীবনে চলার পথে এরকম অনেক ঘটনাই ঘটে, সব দোষ আমারই। সব থেকে বাজে ব্যাপার হচ্ছে যে আদ্রিয়ান আমাকে সেমভাবে রিজেক্ট করে দিয়েছে। পরের দিন মিটিংয়ে মেহনুর একটু মনোযোগ দিতে পারেনি। তার মন শুধু কালকে রাতে ঘটে যাওয়া ঘটনাই রিপিট করছিল। আদ্রিয়ানের বলা কথাটা কানে বাজছিল তার। বাহ্যিক সৌন্দর্য আমার কাছে বেশি ম্যাটার করে। রাগে মেহনুরের ঘুম মাতানো মাথা ফেটে যাওয়ার উপক্রম। বাহিক্য সৌন্দর্য বজ্জারটা কি বোঝাতে চেয়েছে? হ্যাঁ, আমি দেখতে কুৎসিত, মানুষ আমার পেছনে পেছনে ঘুরতো দিনরাত, আর সুন্দরী বলতে বলতে মুখের ফেনা পর্যন্ত তুলে ফেলতো, আর আদ্রিয়ান বলতে চাচ্ছে আমি দেখতে খারাপ। দাঁতে দাঁত চেপে মেহনুর মনে মনে স্বীকার করে, আমি জানি ওই সময় আমার এই কথাটা বলা ঠিক হয়নি, কিন্তু এখন তো আমাদের বয়স অলমোস্ট 30 হচ্ছে।
বাহিক সৌন্দর্য আমার কাছে কেন ম্যাটার করতে হবে? হ্যাঁ, মিস মেহনুর, কাজটা করে নেবেন। মেহনুর তো ভুলেই গিয়েছিল যে সে অফিসে আছে, তাও আবার মিটিংয়ে। হঠাৎ আদ্রিয়ানের মুখে নিজের নাম শুনে সে আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখতে পায় আদ্রিয়ান তার দিকেই তাকিয়ে আছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, সামনে রবিবারে আপনি 300টা কোম্পানির লিস্ট তৈরি করে আমাকে দেবেন। আর প্রত্যেকটা কোম্পানির জন্য নিউ ক্যাটালগ ম্যানেজারের কথা মতো সেগুলো তৈরি করবেন। কি? মেহনুর মনে মনে একটা চিৎকার দেয়। তার মনে কি চলছে সেটা তার মুখেও ফুটে উঠেছে। যেহেতু আপনার হাতের আর কোনো কাজ নেই, নতুন ক্লায়েন্টদের সাথে মিট করার অপরচুনিটি এটাই আপনার কাছে এখন। আজকের মিটিং এখানে শেষ করা হলো। মিটিং শেষ করে যে যার মতো রুম থেকে বের হয়ে যায়। আদ্রিয়ানও প্রস্তুতি নিচ্ছিল বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু সে তার হাতে শক্ত বাঁধন অনুভব করে। পেছনে ফিরে দেখতে পায় যে ওটা মেহনুর। তার দৃষ্টি আদ্রিয়ানের উপর নিবদ্ধ। মেহনুর শীতল কণ্ঠে বলে, আপনার সাথে আমার জরুরি কথা আছে, একটু সময় হবে? ঠিক আছে। বলে আদ্রিয়ান বের হয়ে যায়। হলে মেহনুর আদ্রিয়ানের জন্য দাঁড়িয়ে আছে। দুহাত ভাঁজ করে রাগে ফুঁসছিল মেহনুর। এমন সময় আদ্রিয়ান আগুনে ঘি ঢেলে বলল, কি কথা বলবেন আপনি? এক নিমেষে আদ্রিয়ানের পেছনের দেয়ালে এক হাত রেখে, মিস্টার আদ্রিয়ান চৌধুরী, কয়েক বছর আগের কাহিনী নিয়ে এভাবে আমাকে হ্যারাস করে আপনি কি মজা পাচ্ছেন? হ্যাঁ, আমাকে কি আপনার খেলনা মনে হয়? আদ্রিয়ান বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। অতঃপর একটি গা জ্বালানি হাসি দিয়ে বলল, আপনার কি মনে হয় কাজগুলো আমি আপনার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য দিয়েছি? মেহনুর অবাক হয়ে তাকিয়ে থাকে আদ্রিয়ানের দিকে। তাহলে কেন কেন আপনি আমাকে গাধার মতো খাটাচ্ছেন? এটা কোনো মানে হয়? আদ্রিয়ান ধীরে সুস্থে পাশের দেয়ালের সাথে চেপে রাখা মেহনুরের হাত মুষ্টিবদ্ধ করে বলে, কেন? আপনি মাত্র 1 বছর হলেই কোম্পানিতে জয়েন করেছেন, কোনো প্রজেক্ট লিড করছেন না। ভালো হবে না আপনি যদি একটু হার্ডওয়ার্ক করেন? মেহনুর কিং কর্তব্য বিমূঢ় হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলতে পারে না। আপনি যদি কাজ করতে না চান তাহলে করবেন না, সিম্পল ব্যাপার। কিন্তু অফিসে এসে আপনি যা খুশি তাই করতে পারবেন না। আফটার অল আপনার পজিশন অনেক লো। এত বড় অপমান! মেহনুর রেগে মেগে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মিস্টার আদ্রিয়ান, আপনি একটু বাড়াবাড়ি করছেন। হাত ছাড়ুন বলছি। এক প্রকার জোরাজোরি করছিল মেহনুর, কিন্তু আদ্রিয়ান তার হাত ছাড়ার বদলে আরও শক্ত করে চেপে ধরে, যার কারণে মেহনুর ব্যথাও পাচ্ছিল। ছাড়ুন, হাত ছাড়ুন বলছি মিস্টার আদ্রিয়ান। মেহনুরের চিৎকার শুনে আদ্রিয়ানের ভেতরে কোনো হেলদোল হলো না। আচমকা মেহনুরকে নিজের বুকের সাথে মিশিয়ে বলল, যদি না ছাড়ি মারবেন আমায়? মেহনুর কোনো কথা বলতে পারছিল না। শব্দগুলো যেন এলোমেলো হয়ে গলায় আটকে গেছে তার। আদ্রিয়ান মেহনুরের কানের কাছে মুখ নিয়ে বলল, মিস মেহনুর, অফিস লাইফ আর প্রাইভেট লাইফ আলাদা রাখার চেষ্টা করবেন। এভাবে অফিসে এসে ভায়োলেন্স করলে কি ভালো হবে? আপনি বলুন, তাই কাজে মন দিন। বলে আদ্রিয়ান মেহনুরকে ছেড়ে দিয়ে আরেক মুহূর্ত দেরি না করে শব্দ করে হেঁটে সেখান থেকে চলে যায়। মেহনুর স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। অতঃপর রেগেমেগে বলে, বজ্জাত, স্টুপিড, শয়তান! এইভাবে আমাকে অপমান করে গেল! শয়তানের মাস্তুতো ভাই একটা! শনিবার বিকেলবেলাতে মেহনুর তার ভাই বোনদের নিয়ে বের হয়। সে আগের দিন একটুও ঘুমাতে পারেনি। আদ্রিয়ানের কথা মতো লেটারগুলো লিখছে, আবার অর্ধেক পটেনশিয়াল ক্লায়েন্টদের লিস্টও বানিয়েছে। এত কিছু করার পর মেহনুর ভীষণ টায়ার্ড। এখন তাও মাহিরকে নিয়ে বেরোতেই হতো, কারণ এই একটা দিনই সে সময় পায় বাচ্চাদের নিয়ে বের হওয়ার জন্য। বাচ্চারা খেলতে খেলতে মারামারি লেগে যায়। আপু, মাহি আমাকে মারছে। মাহির চিৎকার দিয়ে বলে। মেহনুর বেঞ্চের উপর হেলান দিয়ে বলে, মাহি, ভাইকে মেরো না, আর বেশি দুষ্টামি করো না। আমি রেগে গেলে কিন্তু তোমাদের বকা দেব। বাচ্চারা কি আর মেহনুরের কথা শুনে? তারা নিজের মধ্যে যুদ্ধ করে যাচ্ছিল। হঠাৎ বাচ্চাদের আওয়াজ আর শুনতে না পেয়ে মাথা তুলে তাকাতেই সে হকচকিয়ে যায়।
একটা লোক তার ভাই বোনদের সাথে কি যেন কথা বলছে। পেছন থেকে মেহনুর ভালো করে চেহারা দেখতে পাচ্ছিল না, কিন্তু যখনই সে লোকটার চেহারা দেখতে পায় তার চক্ষু চড়ক গাছ। এই তো সেই বচ্চারটাই। মেহনুর রাগান্বিত এবং দ্রুত পায়ে তিনজনের দিকে এগিয়ে যায়। এই, আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আদ্রিয়ান ঘাড় ঘুরিয়ে মেহনুরের দিকে তাকায়। ও, আমাদের আবার দেখা হয়ে গেল মিস মেহনুর। দেখা মাই ফুট। আপনি ওদের সাথে কোনো কারণ ছাড়াই কথা বলছেন, কার অনুমতি নিয়ে? হ্যাঁ, ওরা দেখতে খুব কিউট আর ভদ্র। মেহনুর আদ্রিয়ানের হাত ধরে ভ্রু কুঁচকে কিছু বলতে নিলে মাহি বলে ওঠে, আপু, ফ্রেন্ডের সাথে তো আমাদের ভালো আচরণ করা উচিত। আরেক পাশ দিয়ে মাহির বলল, ঠিক, আমারই তো আগে ওনার সাথে কথা বলেছি। দুজনের কথায় মুচকি হাসে আদ্রিয়ান। আইসক্রিম খাবে বাচ্চারা? ব্যাস, আদ্রিয়ান তাদের কথা মতো বাচ্চাদের আইসক্রিম কিনে দেয়। মেহনুর রাগী ফুঁসছিল, কিন্তু মুখের ওপর একটি নকল হাসি টেনে এনে তার দুই ভাই বোনকে বলল, মাহির, তোমার আপুর এই ভাইয়াটার সাথে কিছু কথা ছিল। তোমরা আইসক্রিম খাও, কোথাও যাবে না কিন্তু। মেহনুর আদ্রিয়ানকে এক প্রকার টেনে হেঁচড়ে আড়ালে নিয়ে যায়। আদ্রিয়ান না, মিস্টার আদ্রিয়ান। মেহনুর আদ্রিয়ানকে আবারও তার পেছনের দেয়ালটার সাথে চেপে ধরে বলে, আমি চাই অফিসের বাইরে আমাদের দেখা হলো আপনি যাতে আমাকে ইগনোর করেন, আন্ডারস্ট্যান্ড? আদ্রিয়ান বাঁকা হাসি দিয়ে মেহনুরের চোখে চোখ রেখে বলে, মানুষকে ঠেলে দেয়ালের সাথে লাগিয়ে কথা বলে মনে হয় আপনার অভ্যাস। আর মানুষের কথা পাত্তা না দেওয়া কি আপনার অভ্যাস? মেহনুর থামে, কিন্তু আদ্রিয়ানকে ছাড়ে না। আপনার যেখানে যাওয়া প্রয়োজন আপনি সেখানে যান, খবরদার আপনি আমার দিকে তাকাবেন না। এমন একটা ভান করবেন যেন আমাকে চিনেন না। বলতে বলতে মেহনুর ঠেলে আদ্রিয়ানকে সরাতে চায়। ও, আমার মাত্র মনে পড়ল। কিছু মনে করার দরকার নেই, জাস্ট চলে যান এখান থেকে। মেহনুর আদ্রিয়ানকে থামিয়ে দিয়ে বলল। মেহনুর প্রাণপণ যুদ্ধ করছিল আদ্রিয়ানকে তার জায়গা থেকে সরানোর, কিন্তু আদ্রিয়ানের কোনো হেলদোল নেই। আদ্রিয়ান বলতে থাকে, আমি পার্সোনালি ডিপার্টমেন্টের হেডকে বলেছি লেটার লেখার কাজটা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে, তাই আমরা বাদ দিয়ে দিয়েছি আইডিয়াটা। কথাটা শুনে মেহনুরের উপর যেন পরপর কয়েকটা বাজ পড়ল। সে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আদ্রিয়ানের উপর। আদ্রিয়ান মেহনুরের রাগের তোয়াক্কা না করে বলে, আপনি লেটার লেখা শুরু করেননি তো? আমি আপনাকে আগেই বলতাম, কিন্তু আসলে আমি ভুলে গেছি। তাহলে আমি এখন যাই, অফিস গেলে দেখা হবে। আদ্রিয়ান কিছু দূর যাওয়ার পরে মেহনুর চিৎকার করে আদ্রিয়ানকে ডাকে, মিস্টার আদ্রিয়ান, আমাকে এভাবে গাধার মতো খাটাচ্ছেন, আমি একদিন না একদিন প্রতিশোধ নিব, দেখে নিয়ে। মেহনুরের কথায় আদ্রিয়ান পেছনে ফিরে তাকায়। তার ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি দেখা যায়। আদ্রিয়ান বলে, ঠিক আছে। লজ্জায় বিরক্তিতে মেহনুরের গাল দুটো লাল হয়ে যায়। মেহনুর চিল্লিয়ে বলে, হাসছেন কেন? হ্যাঁ, বিরক্তকর। অফিসে আসার পর লিফটে ওঠে মেহনুর। ফোন বের করে ইন্টারনেটে সার্চ করে, হাউ টু কিল ইউর বস। কেন? মেহনুর পাশে তাকাতেই দেখতে পায় যে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। মেহনুর সঙ্গে সঙ্গে বিরক্তিতে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। একটু পর পুরো এলিভেটর জুড়ে মানুষ ভর্তি হতেই না চাইতেও আদ্রিয়ানের গায়ের সাথে লেগে দাঁড়িয়ে থাকে। একটু পর পুরো এলিভেটর জুড়ে মানুষ ভর্তি হয়, চাইতেও আদ্রিয়ানের গায়ের সাথে লেগে দাঁড়িয়ে যেতে হয় মেহনুরকে। মেহনুরের রাগ আকাশচুম্বী হয়। লিফট থেমে যাওয়ার পর সবাই যখন তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, মেহনুরও বেরিয়ে যেতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ পা মুচড়ে পড়ে যেতে নিচ্ছিল মেহনুর। এমন সময় আদ্রিয়ান এসে তার কোমর ধরে ফেলে। দুজনেই একটি ঘোরের মধ্যে চলে যায়। কিছুক্ষণ তারা এভাবেই একে অপরের দিকে তাকিয়ে থাকে। মেহনুর ঘোর থেকে বেরিয়ে দেখতে পায় আদ্রিয়ান মুচকি মুচকি হাসছে। আদ্রিয়ানের মুখের দিকে তাকাতেই দাঁতে দাঁত চেপে মেহনুর বলে, সবসময় হাসতে থাকে বজ্জাত একটা। এভাবে আরও কিছুক্ষণ কেটে যায়। মেহনুর যতই আদ্রিয়ানকে অ্যাভয়েড করার চেষ্টা করছিল, ততই আদ্রিয়ানের সাথে দেখা হয়ে যাচ্ছিল তার।
আজকে মেহনুর কিছুটা স্বস্তি পায়, কারণ আজ তাকে অফিসের বাইরে কাজ করতে হবে। সো আদ্রিয়ানের সামনে পড়ার কোনো চান্স নেই। মেহনুর বের হয়ে ক্যাটালগগুলো ডেলিভারি করতে। কোম্পানিগুলোতে গিয়ে ক্যাটালগ ডেলিভার করার কাজটি মোটেও ইজি না। মেহনুর টায়ার্ড হয়ে একটি ক্লায়েন্টের কোম্পানির ওয়াশরুমে আসে। এখন আমি বাসে যেতে পারলেই বাঁচি, খুব ক্লান্ত লাগছে। মেহনুর মনে মনে বলে। ফ্রেশ হওয়ার সময় মেহনুর শুনতে পায় দুজন এমপ্লয়ি ওয়াশরুমে প্রবেশ করছে। তারা নিজেদের মধ্যেই কথা বলছিল। মেহনুর চুপ হয়ে থাকে। হঠাৎ তাদের মধ্যে একজন বলে ওঠে, আজকে কোম্পানির একটা সেলসম্যান এসেছে, দেখেছো? হ্যাঁ শুনেছি। ওই কোম্পানির মতো এত বড় একটা কোম্পানি এমনটা কেন করবে? বেশি বেশি হয়ে গেল না ব্যাপারটা? আমার মনে হয় বসেরা শুধু শুধু এমপ্লয়ীদের খাটাচ্ছে, কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য না, বরং একটা সিম্পল ক্যাটালগ ডেলিভারি করার জন্য একটা এমপ্লয়িকে পাঠালো। মেহনুর যেহেতু ওয়াশরুমের ভেতরে ছিল, তাই তারা কেউই জানতো না যে মেহনুর ওখানে উপস্থিত ছিল আর তাদের সব কথাই শুনেছে। এমনিতেই মুড খারাপ ছিল মেহনুরের, তার উপর এরা আবার তাকে সিম্প্যাথি দেখাচ্ছে। এতে করে মেহনুরের আরও বেশি খারাপ লাগতে শুরু করে। মেহনুর চুপচাপ সব কিছু শোনে। আবার প্রথমজন বলল, কেমন করে রিকোয়েস্ট করছিল ক্যাটালগটা ভালো করে দেখতে। মেয়েটা অনেক ভদ্র আর এনার্জেটিক ছিল, কিন্তু আমার ওর জন্য ভীষণ খারাপ লাগছে। জবটা পাওয়ার জন্য মনে হয় মেয়েটি ভীষণ কষ্ট করেছে আর এখনও করে যাচ্ছে। ওকে প্র্যাকটিক্যালি একটা ডেলিভারি গার্ল বানিয়ে দিল। এসব বলতে বলতে দুজনে চলে গেল। মেহনুর এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা অফিসে চলে আসে। মেহনুরের অশান্তি লাগতে শুরু করে। তো তখন যখন সে দেখতে পায় যে ম্যানেজার সাহেব অফিসে নেই। ম্যানেজার সাহেব মেহনুরকে অফিসে এসে কাজের প্রোগ্রেসের রিপোর্টটা তাকে দিতে বলেছে। এখন সে নিজেই উধাও। মেহনুর ভীষণ টায়ার্ড আর বিধ্বস্ত ছিল ফিজিক্যালি এবং মেন্টালিও। মেহনুরের ভীষণ খারাপ লাগছে। ওয়াশরুমে এমপ্লয়িগুলো তাকে নিয়ে গসিপ করা না শুনলে হয়তো এতটা খারাপ লাগতো না। মেহনুর একটা দীর্ঘশ্বাস ফেলে। মিস মেহনুর, আপনি তো লেটে অফিসে কি করছেন? হঠাৎ আগমন ঘটে আদ্রিয়ানের। মেহনুর আদ্রিয়ানের কথায় কান্না দিয়ে মনে মনে আওড়ালো, আমি ভীষণ টায়ার্ড, এই হ্যারাসমেন্ট সিম্পিথি আমার আর সহ্য হচ্ছে না। আদ্রিয়ান মেহনুরের চেহারার দিকে ভালোভাবে তাকাতেই সে বুঝতে পারে কিন্তু একটা হয়েছে। তারপর মেয়েটা অনেক ক্লান্ত হওয়ায় বিধ্বস্ত দেখাচ্ছে। আদ্রিয়ান একটা ঢোক গেলে মেহনুরকে কিছু একটা বলবে, এমন সময় মেহনুর তার পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলে, আমার কথা বলার মুড নেই। মেহনুর, আদ্রিয়ান তার হাতের কবজি মুষ্টিবদ্ধ করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মেহনুর তার বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে আবারও হাঁটতে থাকে। বললাম না আমার কথা বলার মুড নেই। মেহনুর কথাটা বলে বেরিয়ে যাচ্ছিল আর আদ্রিয়ান তার পেছনে যেতে যেতে বলে, কোথায় যাচ্ছ তুমি? আমি আপনার সাথে কথা বলতে চাই না, জাস্ট লিভ মি অ্যালোন। মেহনুর দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছিল, তার পদক্ষেপ এলোমেলো। আদ্রিয়ান পেছনে যেতে যেতে জিজ্ঞেস করে, বাইরে কি কিছু রয়েছে? কেউ কি কিছু বলেছে আপনাকে? মেহনুর উত্তর দেয় না। মনে হচ্ছিল সে আদ্রিয়ানের থেকে পালানোর চেষ্টা করছে। মিস মেহনুর, মিস মেহনুর, মেহু, মেহনুর। ডাকতে ডাকতে আদ্রিয়ান আবারও মেহনুরের হাত ধরে নেয়। অবশেষে মেহনুর আদ্রিয়ানের দিকে তাকাতেই আদ্রিয়ানের হৃদয় কেঁপে ওঠে। অবাক হয়ে কান্নারত রমণীটির দিকে তাকিয়ে থাকে সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। স্বাদ মিটেছে মানুষকে মনের মতো খাটিয়ে? খুশি হয়েছেন আমাকে এভাবে বোকার মতো সাফার করতে দেখে? সব সময় একটা না একটা ভুল বের করবেন আমাকে শাস্তি দেওয়ার জন্য। আদ্রিয়ান বিস্ময়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। মেহনুর ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেহনুরকে কাঁদতে দেখে আদ্রিয়ান মেহনুরকে জড়িয়ে ধরে। ছাড়ুন আমাকে, আপনার চেহারাও দেখতে চাই না আমি। মেহনুরের কান্নার বেগ বেড়ে যায়। অনেকক্ষণ আদ্রিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে মেহনুর। কিছুক্ষণ পর নিজের অবস্থা বুঝতে পেরে আদ্রিয়ানের বুকে জোরে জোরে কিলঘুষি দিতে থাকে। কিছুক্ষণ পর আদ্রিয়ান ছেড়ে দিলে মেহনুর সেখান থেকে দৌড়ে চলে যায়। আদ্রিয়ান স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে।
সো তুমি আর দেখতে চাও না আমাকে? আদ্রিয়ান মনে মনে আওড়ালো। এসবের পর থেকে মেহনুর এক প্রকার আদ্রিয়ানকে অ্যাভয়েড করত। টিমের বস হওয়াতে প্রয়োজন হলে আদ্রিয়ানের সাথে কথা বলতো সে। আদ্রিয়ান বুঝতে পারে সবার সাথে মেয়েটি হাসি খুশি থাকে, ঠিকমতো কথা বললেও তার সাথেই যত রাগ। কখনো কখনো তাদের দৃষ্টি মেলে গেলে মেহনুর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিত। আদ্রিয়ান মনে মনে বলে, আমি জানতাম এমন কিছুই হবে। এত কিছুর পরও শেষ পর্যন্ত আমাকে হেট করতে শুরু করবে। কিন্তু আমারও তো খারাপ লাগছে কেন? মেহনুর তো কখনো আমাকে ভালোই বাসেনি, তাহলে আমারও তো খারাপ লাগার কারণ কি? ওর চোখের পানি কেন আমার সহ্য হয় না? অফিসের সবাই ম্যানেজারের কথা অনুযায়ী শনিবারে কাজ শেষে ডিনার করতে একটি রেস্টুরেন্টে আসে। আদ্রিয়ান সবার শেষেই এসেছিল, তাই তার বসার জন্য সিট পাওয়ার মুশকিল হয়ে পড়ে। রেস্টুরেন্ট ভর্তি মানুষ, সবাই নিজ নিজ সিটে বসেই কথা বলছিল। আদ্রিয়ান এদিক সেদিক তাকায় বসার জন্য, তখনই তার চোখ পড়ে খালি চেয়ারের ওপর, যেটা ছিল মেহনুরের পাশে। মেহনুর উদাস হয়ে জানালার পাশে একা একা বসছিল। আদ্রিয়ান গলা খাকারি দিয়ে বলে, এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? মেহনুর নিশ্চুপ থাকে, যেটা দেখে আদ্রিয়ান কোনো প্রশ্ন না করে বসে পড়ে মেহনুরের পাশের চেয়ারে। দুজনের চোখাচোখি খানিকের জন্য হয়। মেহনুরের ভ্রু কুঁচকানো আর আদ্রিয়ানের মুখ ছিল ভার। দুজনের চোখাচোখি খানিকের জন্য হয়। মেহনুরের ভ্রু কুঁচকানো আর আদ্রিয়ানের মুখ ছিল ভার। সবাই যখন নিজেদের মধ্যে ব্যস্ত, মেহনুর আর আদ্রিয়ান ছিল একদম নীরব। মেহনুর মনে মনে ভাবে, ওকে আমার পাশে কেন বসতে হবে? কি একটা বাজে অবস্থা। ওই দিনের পর থেকে এমনিতে আমার কাছে ব্যাপারটা খুব আনকমফোর্টেবল লাগছিল। আমি কান্না করছিলাম কেন? আর ওনাকেই কেন আমাকে জড়িয়ে ধরতে হবে? আমার ওনাকে রাগ দেখিয়ে সরিয়ে দেওয়া উচিত ছিল, তা না করে আমি তার বুকে মাথা রেখে কান্না করলাম কেন? আচ্ছা, ও কি ভাবছে? আমার কিছু হলে ওর কি যায় আসে? এসব ভাবা বন্ধ কর মেহনুর, যত ভাববি ততই খারাপ লাগবে। মেহনুর, তুমি এখানে? হঠাৎ ভিড়ের মাঝে একটা মিষ্টি মেয়ের কণ্ঠস্বর শুনে মেহনুর ঘাড় ঘুরিয়ে তাকায়। মাইশা? মেহনুর এক প্রকার দৌড়ে গিয়ে মাইশাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে খুঁজছিলাম, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে ছাড়ো, ব্যথা পাচ্ছি তো। মেহনুর। মেয়ে দুটো যখন নিজেদের মধ্যে কথা বলছিল, আদ্রিয়ান উদাস মনে তাদের দেখছিল। চেয়ারে বসার পরেও মেহনুর মাইশার হাত এমনভাবে ধরে রেখেছিল যেন সে কিছুতেই যেতে দিতে চায় না মাইশাকে। মাইশা এবার বিরক্ত হয়ে বলল, যদি তোমার এতই কৃতজ্ঞতা বোধ হয় তাহলে তুমি আমাকে টাকা দিয়ে দিতে পারো, তাও ছাড়ো আমাকে। পাশ থেকে তুলি বলে, বসের সাথে বসতে কি তোমার বেশি আনকমফোর্টেবল লাগছিল? আসলে উনি তোমাকে অনেক বেশি প্যারা দেয়, ব্যাপারটা খুবই দুঃখজনক। আচ্ছা মেহনুর, বাই এনি চান্স তোমরা কি আগের জন্মে শত্রু ছিলে নাকি? মেহনুর মাইশাকে ছেড়ে দিয়ে বলল, আরে না, হয়তো অফিসের আমার কাজ ওনার সবার থেকে বেশি ভালো লাগে, এর থেকে বেশি কিছু না। যাই হোক, বাদ দাও, আমরা এনজয় করি। মেহনুর সে রাতে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে ফেলে, যার ফলাফল স্বরূপ সে চোখ মেললেও তাকাতে পারছিল না। মেহনুরের দৃষ্টি ঝাপসা, মাথা ভনভন করে ঘুরছে। মেহনুর মনে মনে বলল, একটা জিনিস আমাকে ইদানিং আমাকে খুব বিরক্ত করে, সেটা হলো ওই বজ্জারটা আমাকে আগের কাহিনী নিয়ে রাগ দেখাচ্ছে, আর আমাকে খোলাসা করে বলছেও না যে লোকটার চোখগুলো আসলে অনেক সুন্দর। না, উনি আমাকে পছন্দ করেন নাকি অপছন্দ করেন, মাঝে মাঝে আমার মনে হয় উনি আমাকে অনেক বেশি ভালোবাসেন, কিন্তু আমাকে বিরক্ত করে, রাগায়, আমাকে দিয়ে এত কাজ করায়, ওগুলো দেখলে মনে হয় উনি আমাকে একটুও পছন্দ করে না। মেহনুর ঘাড় ঘুরিয়ে দৃষ্টি স্থাপন করে আদ্রিয়ানের দিকে। আমি ওনার কাছে কিছুই না, কিন্তু আমার সমস্ত রাগ ওর উপর ছাড়ার পরও উনি কেন আমার সাথে এমন বিহেভ করেছে, আর আমিও বোকার মতো ওনাকে অ্যাটেনশন দিয়ে যাচ্ছি। মেহনুর চোখ খুলে নিজেকে শূন্যে আবিষ্কার করে। হ্যাঁ, ওর কাছে এমনটাই মনে হচ্ছিল। আমি কোথায়? বহু কষ্টে নিজের মাথা তুলে ঝাপসা দৃষ্টি দিয়ে মেহনুর উপরে তাকায়। মেহনুরের মাথায় যেন কেউ 1 মণ চালের বস্তা তুলে দিয়েছে। এত কষ্ট হচ্ছিল তার।
কারো ঝাপসা চেহারা দেখতে পারছে সে, কিন্তু কে এই লোক? এই মুহূর্তে মেহনুরের মাথায় একটা কথাই আসে। আমাকে কি কিডন্যাপ করা হয়েছে? না, আমাকে কিডন্যাপ করলে আমার ভাই বোনদের কী হবে? আচমকা মেহনুর নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে মানুষটিকে ঘুষি মারতে থাকে আর হাত পা নাড়তে নাড়তে একই ভঙ্গিমায় গলা উঁচু করে বলে, এই বেটা, ছাড় আমাকে, আমি বাড়ি যাব, ছাড় আমাকে। মিস মেহনুর, থামুন। ছাড় বলছি, পুলিশ! ছাড়ছে। এই লোকটা আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, হেল্প হেল্প! মিস মেহনুর, আপনি জানেন এখন কয়টা বাজে? কোনোভাবে আদ্রিয়ান মেহনুরকে বেডে এনে নিয়ে এসে শুয়ে দেয়। মেহনুর নিয়ে আসার দায়িত্ব আদ্রিয়ানের উপরেই পড়েছে। যেহেতু তার গাড়ি আছে, আদ্রিয়ান মেহনুরের ঠোঁট দুটো চেপে ধরে তাকে স্থির রাখার জন্য। মিস মেহনুর, আপনি আসলে অনেক স্ট্রেঞ্জ। আদ্রিয়ানের দিকে তাকিয়ে মেহনুর শান্ত হয়ে যায়, মুখ দিয়ে অস্ফুট স্বরে বলে, আদ্রিয়ান? আমি ভেবেছি আপনি টোটালি ড্রাঙ্ক, কিন্তু এখন দেখি আপনি আমাকে চিনতে পারছেন। মেহনুর এক মুহূর্ত সময় নষ্ট না করে আদ্রিয়ানকে কিক মারতে থাকে ইচ্ছে মতো। এলোপাথারি কিক মারার পর আদ্রিয়ান যখন তার হাত ছেড়ে দেয়, তখন মেহনুর ঘুষি মারা শুরু করে দেয়। বজ্জাত কোথাকার, আপনি এখানে কেন? এটা তো আমার বাড়ি, আমি আমার বাবার বাড়ি ছেড়ে কোথায় যাব? আরে মেহনুর! মারতে মারতে এক পর্যায়ে আদ্রিয়ানের গায়ের ওপর ওঠে আর আদ্রিয়ানের গলা চেপে ধরে। শয়তান লোক, স্কুলে তোকে আমি রিজেক্ট করে দিয়েছিলাম, তাই বলে তুই আমার থেকে এভাবে প্রতিশোধ নিচ্ছিস? এখনো আমি যেখানেই যাই তুই আমাকে ফলো করিস কেন? হ্যাঁ মেহনুর, আমি আগেই বলেছি এটা আমার বাসা। এখন তুই আমার থেকে কি চাস? তবে কেন বিরক্ত করছিস আমাকে? আদ্রিয়ান কয়েক সেকেন্ডের জন্য চুপ থেকে শুরু করতেই যাচ্ছিল। আমি আপনাকে... এমন সময় মেহনুর আদ্রিয়ানের ঘাড়ের উপর মাথা রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আমার মাথা ঘুরছে। আদ্রিয়ান চুপ করে অনুভব করে মেহনুরের নরম উষ্ণ শরীর, তার উপর সম্পূর্ণ ভর ছেড়ে দিয়েছে মেহনুর। মেহনুরের গরম নিঃশ্বাস আদ্রিয়ানের গলায় আছড়ে পড়ছে। আদ্রিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেহনুরের চুলে হাত বুলায়। আজকে রাতটা এখানে থাকো, ওঠার মতো অবস্থায় নেই তুমি। আমাকে স্পর্শ করবে না, তোমার প্রত্যেকটা জিনিস আমার বিরক্ত লাগে। কিন্তু এখন যে আমার উপর শুয়ে আছো তুমি। আমি কখনোই... মেহনুর মাথা তুলে তাকায়। আদ্রিয়ান চোখ বন্ধ করে ধীর কণ্ঠে বলে, আমার উপর রাগ কালকেও দেখাতে পারবে, এখন আপাতত ঠিক হও। আদ্রিয়ান অতি যত্নে মেহনুরকে নিজের উপর সরিয়ে দিয়ে পিঠে হাত বুলাতে থাকে। এরপর আদ্রিয়ান নিজেও জানে না কখন সে ঘুমিয়ে পড়ছিল। পরের দিন সকালবেলা যখন মেহনুরের ঘুম ভাঙে, তার মাথায় যেন কেউ একজন হাতুড়ি পেটাচ্ছিল। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল তার মাথা। কোনো রকমে চোখ জোড়া খুলে পাশে তাকাতেই সে হতভম্ব হয়ে যায়। ঘুমন্ত আদ্রিয়ান শুয়ে আছে তার পাশে। আহ! মেহনুর একটা চিৎকার দিয়ে খাট থেকে লাফিয়ে নেমে পড়ে। আদ্রিয়ান ধরফড়িয়ে উঠে পড়ে তার এমন চিৎকার শুনে। আদ্রিয়ানের অশান্ত দৃষ্টি নিমেষেই শান্ত নদীর মতো হয়ে যায় মেহনুরকে দেখে। গুড মর্নিং মিস। আদ্রিয়ান কথা বলা শেষ করার আগেই মেহনুর একটা বালিশ নিয়ে ছুঁড়ে মারে সোজা আদ্রিয়ানের মুখের উপর। যতক্ষণ কনফিউজ হয়ে আদ্রিয়ান নিজের মুখ থেকে বালিশটা সরায়, ততক্ষণে মেহনুর রুম থেকে দৌড়ে বেরিয়ে গেছে। আদ্রিয়ান একটি দীর্ঘশ্বাস ফেলে। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে বসার পরপরই গত রাতের ঘটনা একটার পর একটা ঘটনা মেহনুরের চোখের সামনে ভেসে উঠতে থাকে। সে কখনো কল্পনাও করেনি যে সে আদ্রিয়ানের সাথে এইভাবে একই বিছানায় ঘুমাবে। মেহনুর মনে মনে আওড়ালো, মেহনুর, এটা কি করলি তুই? একটার পর একটা আকাম করিয়ে যাচ্ছিস, লজ্জা হওয়া উচিত তোর। সেদিন বাসায় ফিরে আসার পর মেহনুর মনে মনে প্রে করছিল যাতে অফিসে আগুন লেগে যায়, তাকে আর অফিসে গিয়ে আদ্রিয়ানের মুখোমুখি হতে না হয়। কিন্তু আল্লাহ মনে হয় তার কথার পাত্তাই দিল না। অফিসে প্রবেশ করার পরপরই মাইশা মেহনুরের ঘাড় ধরে তাকে চমকে দেয়। মাইশা তার খবরাখবর নিতে ব্যস্ত ছিল।
যেহেতু আগের দিন রাতে মেহনুর ড্রিঙ্কস করে অজ্ঞান হয়ে পড়েছিল, তাদের কথার মাঝে আচমকা আদ্রিয়ান এসে বলল, মিস মেহনুর, আপনার সাথে আমার কথা আছে, আমার সাথে আসুন। মেহনুর হকচকিয়ে তার দিকে তাকায়। আদ্রিয়ানকে দেখে তার বুকের ভেতর থেকে হৃদস্পন্দন বেরিয়ে আসার উপক্রম। মাইশার হাসি উধাও হয়ে যায়। মেহনুরকে ছেড়ে দিয়ে মাইশা নিজের কাজে মনোযোগ দেয়। মেহনুর কোনো উপায় না পেয়ে আদ্রিয়ানের পিছু পিছু যায়। তার কেবিনে যাওয়ার সময় নিজেকে ধাতস্থ করে নিল সে। তো কি বলতে চান আপনি? মেহনুর আদ্রিয়ানকে জিজ্ঞেস করলো। আদ্রিয়ান তার ডেস্ক থেকে একটা পার্স নিয়ে মেহনুরের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার পার্সটা আমার বাসায় ফেলে এসেছিলেন কালকে। মেহনুর নিজের পার্স দেখে সেটা আদ্রিয়ানের হাত থেকে দ্রুত গতিতে কেড়ে নেয়। ও থ্যাংক ইউ, এটার জন্যই কি ডেকেছিলেন? তাহলে আমি এখন যাই। বলেই মেহনুর কেবিন থেকে বেরিয়ে যেতে নিচ্ছিল। আদ্রিয়ানের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছিল না মেহনুরের। কথা কি বলবে? আই এম সরি। মেহনুর সচকিত হয়, মাথা ঘুরিয়ে আবার আদ্রিয়ানের দিকে দৃষ্টিপাত করে বলে, কেন? অনেক কিছুর জন্যই। আমার আপনার সাথে আমার বিহেভ করা উচিত হয়নি। আই এম রিয়েলি সরি ফর ট্রিট লাইক দ্যাট। মেহনুর তার হাত দুটো ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে বলে, দরকার নেই, আপনার সরি আপনার কাছেই রাখুন। আসলে সরি বলে কিছু ঠিক করা যাবে না, যা হওয়ার হয়ে গেছে। আদ্রিয়ানকে দেখে মনে হচ্ছিল সে এমন কথা আশা করেনি। তাকে দেখে বেশ আহত মনে হচ্ছিল। আদ্রিয়ান কিছু বলতেই চাচ্ছিল, তার আগে মেহনুর বলে, আর আগে আপনি আমাকে পছন্দ করতেন কি করতেন না, আই ডোন্ট কেয়ার এনিমোর। আমি জানতেও চাই না। আমি জাস্ট ক্ষমা চাইতে চাইছিলাম, বিকজ আই ফিল ব্যাড ফর ইট। মানলাম আপনি সরি ফিল করছেন, আপনি এই কারণে সরি বলছেন। ধরেন আমি অ্যাকসেপ্ট করলাম আপনার সরি। এখন আপনি কি চান আমার থেকে? আপনি যা বলবেন আমি তাই করব। মেহনুর ভাবতেও পারেনি আদ্রিয়ান এমন কিছু বলবে। সে থামে, তারপর ধীরে বলে, আমি যেটা বলবো সেটাই করবেন? তাহলে আমি চাই আপনি যেন আমার সামনে আর না আসেন। অফিস বাদে আপনি অন্য কোথাও আমাকে দেখলে অ্যাভয়েড করে যাবেন। আর হ্যাঁ, এখন আপাতত আপনাকে আমার এই কথা মেনে নিতে হবে। আদ্রিয়ান নিশ্চুপ হয়ে যায়, তার মুখে ভার। দেখেই বোঝা যাচ্ছে মেহনুরের সিদ্ধান্তে সে মোটেও খুশি না। তারপরও আদ্রিয়ান বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। মেহনুর আদ্রিয়ানের কেবিন থেকে বেরিয়ে আসে। যদিও তার খারাপ লাগছিল আদ্রিয়ানের সাথে এমনভাবে কথা বলার জন্য, কিন্তু তাদের মধ্যে কিছুটা দূরত্ব রাখাটা আবশ্যক ছিল। মেহনুর নিজের ডেস্কে গিয়ে বসার পর তার কাছে আরিফ আসে, যে কিনা তার সিনিয়র। সে এসে মেহনুরের হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বলে, এই ফাইলটা আমি একটু আগে মিটিং থেকে অর্গানাইজ করেছি। ম্যানেজার বলেছে এই ফাইলটা তোমাকে দিতে। এখন থেকে তোমাকেও কিছু এক্সট্রা দায়িত্ব পালন করতে হবে। এরপর আরিফ হনহনিয়ে নিজের ডেস্কে চলে যায়। মাথা থেকে আদ্রিয়ানের সব ভাবনা ফেলে কাজে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় মেহনুর। আরিফকে ডেকে জিজ্ঞেস করে, মিস্টার আরিফ, আমার কি এই ফাইলে আর কিছু চেক করা লাগবে নাকি শুধু রিপোর্ট লিখব? আরিফকে দেখে ব্যস্ত মনে হয়েছিল। সে কাজ করতে করতে উত্তর দেয়, যেমনটা বলেছি তেমনটাই করুন, বাড়তি কিছুই করা লাগবে না। আরিফের কথায় মাথা নাড়িয়ে কাজে মনোযোগ দেয়। এর পরের দিন মেহনুর আর লিজা একটা ক্যাফেতে গিয়েছিল সময় কাটাতে। অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে মেহনুর আদ্রিয়ানকে দেখতে পায়, যে কিনা একটি মেয়ে ক্লায়েন্টের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করছিল। মেহনুর আদ্রিয়ানকে মেয়ে ক্লায়েন্টের সাথে হেসে হেসে কথা বলতে দেখে কিছুটা রেগে যায়। তাদের চোখাচোখি হয়, কিন্তু মেহনুর মুখ ফিরিয়ে নেয়। একটু পর আদ্রিয়ান বেরিয়ে গেলে মেহনুর স্বস্তির নিঃশ্বাস ফেলে। এভাবে কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন অফিসে মেহনুর যখন নিজের ডেস্কে বসে কাজ করছিল, তখন অফিসের ম্যানেজার হুট করে এসে তার ডেস্কের উপরে একটা ফাইল ছুঁড়ে মারে। মেহনুর কিংকর্তব্য বিমূঢ় হয়ে একবার ফাইলটির দিকে তাকিয়ে তারপর ম্যানেজারের রাগান্বিত চেহারার দিকে তাকায়। হোয়াট দ্য হেল ইজ দিস? হ্যাঁ, সামান্য একটা কাজ করতে দিয়েছিলাম তোমায়, সেটাও ঠিকমতো করতে পারোনি। ম্যানেজার রেগে বলল, স্যার। মেহনুর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখো কিভাবে ইউনিট প্রাইসগুলো মিক্স করে ফেলেছো তুমি, ইডিয়েট একটা।
আমি ইউনিট প্রাইসগুলো বদলে ফেলেছি, কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো কোনো ভুল ছাড়াই কাজটা পাঠিয়েছিলাম। মেহনুর ফাইলটার দিকে তাকিয়ে মনে মনে বলল। ম্যানেজার এত পরিমাণে রেগেছিলেন যে তিনি মেহনুরকে কোনো কথা বলার সুযোগই দিচ্ছিলেন না, দিলেও হয়তো তিনি বিশ্বাস করতেন না। আমাদের আগের ক্লায়েন্টগুলোকে কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিতে চাইছে, কারণ নতুন ক্লায়েন্টদের মতো আমরা তাদের থেকে বেশি প্রাইস রাখছি। এই কাজটা তো একটা বাচ্চা অনায়াসে করে ফেলতো, আর এমন একটা কাজে তুমি ভুল করে বসেছো। এই অ্যাকাউন্টের দায়িত্বে কে ছিল, আরিফ? হ্যাঁ স্যার, আমিই ছিলাম। আরিফ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। এক্সপ্লেইন মি, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন? আমি ওকে কারেক্ট ফাইলটাই দিয়েছি স্যার। ওর কাজ ছিল শুধু ক্যালকুলেশন করে ক্লায়েন্টদেরকে পাঠানো। আরিফ সব দোষ মেহনুরের ঘাড়ে চাপিয়ে দেয়, কিন্তু মেহনুর ভাবছিল হয়তো এটা তারই দোষ। সে মাথা নত করে বলে, সরি স্যার। তোমার সরি দিয়ে এখন কি হবে? এতদিন এখানে কাজ করে কি শিখেছো তুমি? যে টাকা তুমি স্যালারিতে পাচ্ছ সে টাকা তোমাকে কি বসে বসে ভুল করার জন্য দেওয়া হচ্ছে? এখন এটার দায়ভার কাকে নিতে হবে জানো? আমাকে। স্টুপিড একটা। মেহনুরকে ম্যানেজার বকেই চলছিল। এমন সময় আদ্রিয়ানের আগমন ঘটে সেখানে। আদ্রিয়ান মেহনুরের ফ্যাকাশে চেহারার দিকে একবার তাকায়। মেহনুরের কি হয়েছে আদ্রিয়ান বুঝতে পারে না। মিস্টার আদ্রিয়ান, ঠিক সময় এসেছেন আপনি। ম্যানেজার সাহেব আদ্রিয়ানকে সমস্যা সমাধান করতে বলে সেখান থেকে প্রস্থান করে। আদ্রিয়ান আরিফের থেকে জানতে চায় আসলে কি হয়েছে। আরিফ সব খুলে বলার পর আদ্রিয়ান বিষয়টা বুঝতে পেরে বলল, তার মানে আমাদের কোম্পানি থেকে ভুল ইউনিট প্রাইস গেছে ক্লায়েন্টদের কাছে। আদ্রিয়ান পেছন ফিরে দৃষ্টি বোলায় মেহনুরের দিকে, যে কিনা একটা কথাও বলেনি, চুপচাপ নিজের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এটাই হয়েছে। মেহনুর প্রথম কাজটা করেছি তো, তাই একটা ভুল করে ফেলেছে। কিন্তু মেহনুর তো সেদিন মিটিং অ্যাটেন্ড করেনি। অ্যাকাউন্টটা আপনার দায়িত্বে ছিল, রাইট? ইয়েস, আমি সব কিছু ওর জন্য সেভ করে দিয়েছিলাম। সব ডাটাগুলো অর্গানাইজ করে দিয়েছিলাম ওর জন্য, ইনকেস মেহনুর যেন কোনো ভুল না করে। আপনি সুপারভাইজার হওয়া সত্ত্বেও একটা ফাইল চেকও দিলেন না? এবার আরিফ থতমত খেয়ে যায়, আমতা আমতা করে বলে, আসলে ও আমাকে জিজ্ঞেস না করেই প্রাইসগুলো পাঠিয়ে দিয়েছিল তো, তাই। মেহনুর বিস্ময় নিয়ে তাকায় আরিফের দিকে, কারণ এই লোকটা যখন সে বিরক্ত হয়ে বলেছিল সব কিছুর জন্য আমার সাহায্য নিতে হবে নাকি, নিজে কিছু করো, দেখছো না আমি বিজি। লোকটা এখন কিভাবে মিথ্যা বলছে। যাই হোক, মেহনুর তাও মেনে নিয়েছে দোষটা তার, তাই সে অন্যদিকে তাকায়। আই থিঙ্ক ওর ফার্স্ট টাইম হওয়াতে ভুল করে ফেলেছে। নিউরে একটু একটু ভুল করে, এটা অস্বাভাবিক কিছু না। মেহনুর হয়তো এক্সাইটেড ছিল, ও ভেবেছে হয়তো একা একা সব কিছু সামলে নিতে পারবে। এদিকে মেহনুর হাত পা কাঁপাকাঁপি হয়ে গেছে এই ভেবে যে তাকে যদি ফায়ার করে দেওয়া হয় তাহলে সে কি করবে। আমাকে ওই দিনে মিটিংয়ের ইনফরমেশনগুলোর কপি দিন। আদ্রিয়ান আরিফকে উদ্দেশ্য করে বলল, জি, আমি ওকে দেওয়ার আগে সব লিখে রেখেছিলাম। তাহলে ওইটাই দিন। আরিফ তার হাতে থাকা ফাইলটা আদ্রিয়ানের দিকে বাড়িয়ে দেয়। এগুলো দিয়েছিলেন ওকে, আর ওকে শিখিয়ে দেননি কিভাবে আগের রেকর্ডগুলো চেক করতে হবে। ফাইল চেক করতে করতে আদ্রিয়ান আরিফকে বলল, শিখিয়ে দিয়েছিলাম। ও নতুন এখানে জয়েন করার পরে শিখিয়ে দিয়েছিলাম। আমার মনে হয় মেহনুরও ভুলে গেছে। আরিফ যে মিথ্যা কথা বলছে এটা আদ্রিয়ান বেশ ভালো করেই বুঝতে পেরেছে, তবুও সে শান্ত মাথায় জিজ্ঞেস করল, যখন এখানে প্রথম জয়েন হয়েছিল তখন আমার জানা মতে এটার ফার্স্ট টাইম কোনো অ্যাকাউন্টের রেসপন্সিবিলিটি নেয়া, আই এম রাইট? আদ্রিয়ান আরিফের কথায় কোনো ভ্রুক্ষেপ করেনি। সে নির্লিপ্তি চাহনি ফেলে আরিফের দিকে। আরিফ কি বলবে ভেবে পাচ্ছিল না। আদ্রিয়ান বাঁকা হেসে পায়ের ওপর পা তুলে চেয়ারে বসে, তারপর ফাইলটা তার ডেস্কের ওপর রেখে চেয়ারে হেলান দিয়ে বলে, মিস্টার আরিফ, আপনি যা বলছেন সব মিথ্যা। আরিফ আদ্রিয়ানের কথায় ভ্রু কুঁচকে বলল, সরি, ওয়ার্ডগুলো। আপনি নিজের ভুল করে অন্যের ঘরে চাপানোর প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছেন, স্বীকার করে নিচ্ছেন না কেন? আপনি ওকে ভুল ফাইলটা দিয়েছেন। ইউনিট প্রাইসগুলো তো প্রথম থেকে মিক্স করা ছিল, আর আপনি মিক্স করে ফেলেছেন। কিন্তু আপনি এমন একটা ভাব করছেন যেন আপনার কোনো দোষই নেই। আই এম শিওর আপনি সব জেনে বুঝে এসব কিছু করছেন।
আরিফ মাথা নিচু করে আমতা আমতা করে বলে, আপনি এতটাই বিজি ছিলেন যে আপনি কাজটা অর্গানাইজ করে আর দ্বিতীয়বার চেক করাতে পারেননি, নাকি আপনি চাচ্ছিলেন মেহনুরের ভুলের জন্য তাকে ক্রিটিসাইজ করি, যে ভুল মেহনুর করেনি? না, আপনি যা ভাবছেন। আরিফকে তার কিছু বলতে না দিয়ে আদ্রিয়ান বলল। আপনি যেতে পারেন মিস মেহনুর। মেহনুর অবাক হয়ে মাথা তুলে আদ্রিয়ান পানে তাকায়। আদ্রিয়ান তার দিকে ম্লান হেসে বলল, আপনি কোনো দোষ করেননি, তাই চিন্তা করার কোনো কারণ নেই। মেহনুর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ওকে। মেহনুর আদ্রিয়ানের কেবিন থেকে প্রস্থান করার পর আরিফকে নিজের ভুল স্বীকার করতে বাধ্য করে। তাকে শাস্তিস্বরূপ কোম্পানির রুলস লিখতে বলে আদ্রিয়ান নিজেই অ্যাকাউন্টের দায়িত্ব নিয়ে নেয় এবং আরিফকে ভদ্র ভাষায় ইনসাল্ট করে দেয় সে। ছাদের দরজা খুলে ছাদে প্রবেশ করার পরপরই আদ্রিয়ানের চোখ পড়ে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা রমণীটির উপর। তার খোলা চুলগুলো হালকা বাতাসে উঠছে। সারা অফিস খুঁজেও যখন আদ্রিয়ান মেহনুরকে খুঁজে পাচ্ছিল না, তখন ছাদে খুঁজতে আসে সে, আর পেয়েও যায়। আদ্রিয়ান বুঝতে পারছে মেহনুর এসব পরিস্থিতির থেকে পালানোর চেষ্টা করছে। আদ্রিয়ান পাশে গিয়ে নিঃশব্দে তার চোখের জল মুছে দেয়। মেহনুর বাধা দেয় না, বরং আদ্রিয়ানের দিকে তাকিয়ে আরও ভেঙে পড়ে। তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। আদ্রিয়ান মেহনুরকে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না মেহনুর, এখানে তোমার কোনো দোষ ছিল না। মেহনুর ফুপিয়ে উঠে একটি ঢোক গিলে সে প্রশ্ন করে, আপনি শিওর আমার এখানে কোনো দোষ ছিল না? আদ্রিয়ান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে মেহনুরের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো, কিন্তু মেহনুর মনে হয় তার কথায় বিশ্বাস করল না। মেহনুর ফোপাতে ফোপাতে বলল, আমি আমি অনেক পরিশ্রম করেছি এই কাজটার জন্য। সব সময় কেন আমার সাথে এমন হয়? কি করব এখন আমি? আদ্রিয়ান মেহনুরকে শান্ত করতে বলল, দোষটা মিস্টার আরিফের ছিল, মন খারাপ করো না প্লিজ। আমি এখানে আর কাজ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ। আদ্রিয়ান থমকে যায়, তার গলায় যেন কাঁটা বিদ্ধ হয়েছে। মেহনুরকে এমন পরিস্থিতিতে দেখে আদ্রিয়ান সহ্য করতে পারছে না। আমারই দোষ সব, ওকে সব থেকে বেশি প্রেশার তো আমিই দিয়েছিলাম। কথাটা ভেবেই নিজেকে ইচ্ছামতো গালি দিল আদ্রিয়ান। অতঃপর মেহনুর চিবুক ধরে তার তাকাতে বাধ্য করে। মেহনুর বিস্মিত হয়ে তাকায় তার দিকে। কান্না করো না মেহনুর, তোমাকে কান্না করতে দেখলে আমার কাছে অদ্ভুত লাগে। মেহনুর নাক টেনে বোকার মতো বলল, অদ্ভুত লাগে কেন? আমাকে কি কান্না করলে দেখতে ফানি লাগে নাকি? মেহনুরের বোকা বোকা কথা শুনে আদ্রিয়ান মুচকি হেসে মেহনুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বিকজ আই লাভ ইউ। আদ্রিয়ানের কথা শুনে মেহনুরের কান্না থেমে যায়। কান দুটো গরম হয়ে গেল, গাল দুটো লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করেছে। মেহনুর আদ্রিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে নিচে চলে যায়। মেহনুর ওই দিন রাতে আর ঘুমাতে পারেনি। মেহনুরের মনে মনে বলল, ওর আবার কি হলো? মেহনুর জানে না সে বেরিয়ে আসার পর কি হয়েছে, কিন্তু আদ্রিয়ানকে দেখে মনে হচ্ছিল যে সে সব কিছু ঠিক করে নিয়েছে। এরপর থেকে মেহনুর আদ্রিয়ানকে এড়িয়ে চলতে থাকে, আদ্রিয়ানের সামনে যায় না। আদ্রিয়ান মেহনুরের কাজের প্রেশার মিনিমাইজ করে ফেলে, বিভিন্নভাবে মেহনুরের খেয়াল রাখে, যেটা সে আগেও করত। এর বাইরে তেমন কিছুই ঘটেনি, কিন্তু মেহনুর নিজেকে কিছুতেই সংযত রাখতে পারছিল না, শুধু আদ্রিয়ানেরই কথা ভাবছিল। আমি ওর কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি তাকে একটা ধন্যবাদও জানালাম না। জানাবো কি করে? আমার তো এখনও ওই রাতের কথা মনে পড়লে লজ্জায় মাটির নিচে চলে যেতে মন চায়। শনিবার আরিফের কথা মতো সবাই রেস্টুরেন্টে আসে ডিনার করার জন্য। মোটামুটি সব এমপ্লয়ি ইনক্লুডিং মেহনুর কাজের প্রেশারে অনেক টায়ার্ড ছিল, বাড়ি যেতে পারলেই বাঁচে তারা। মেহনুর আর মাইশা একটা টেবিলে বসে নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। হঠাৎ অর্ণবকে দেখে মেহনুর হাত তুলে বলে, এখানে অর্ণব, এদিকে আসো। তার কথা শেষ করার আগেই কোথা থেকে যেন আদ্রিয়ান এসে বসে পড়ে তার পাশে। মেহনুর স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মেহনুরের পাশে থাকা আরেকটা এমপ্লয়ি এবং
অর্ণব দুজনেই আদ্রিয়ানের ভয়ানক দৃষ্টি দেখে সেখান থেকে সরে যায়। এরই মাঝে আরিফ এবং ম্যানেজার এসে বসে তাদের সামনের চেয়ারে। মেহনুর চিন্তায় পড়ে যায়, এই ভেবে যে আদ্রিয়ান এত চেয়ার থাকতেও কেন তার পাশে বসলো। মেহনুর প্রচুর নার্ভাস হয়ে যায় আদ্রিয়ানকে পাশে দেখে। আজকে মেহনুর নিজেকে প্রমিস করেছে আগের বারের মতো তাকে কিছুতেই ড্রাঙ্ক হওয়া চলবে না। মেহনুর আদ্রিয়ানের থেকে এড়িয়ে চলার জন্য মাইশার সাথে ফিসফিস করছিল। তখন আদ্রিয়ান আর আরিফ ব্যস্ত হয়ে পড়ে একে অপরকে ড্রিঙ্কস ঢেলে দিতে। বিয়ে শাদী করার চিন্তা ভাবনা করেছো কিছু? ম্যানেজার আদ্রিয়ানকে উদ্দেশ্য করে বলল, জি আপাতত না। সময় তো পেরিয়ে যাচ্ছে, তোমাদের বয়সে আমাদের 2-3টা বাচ্চা ছিল। আদ্রিয়ান মেহনুরের হাত চেপে ধরে বলল, মেয়ে ঠিক করা আছে, মেয়ে রাজি হলে বিয়ে করে ফেলবো। সবাই সবার মতো খাওয়া দাওয়া করছিল। হঠাৎ আরিফ দাঁড়িয়ে সবার সামনে মেহনুরের কাছে ক্ষমা চায়। মেহনুর প্রথমে অবাক হয়, পরে নিজেকে সামলে মুচকি হাসি দিয়ে বলে, ইটস ওকে, সরি বলতে হবে। সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো বাসায় চলে যাচ্ছিল। এমন সময় অর্ণব এসে মেহনুরকে বলে, আসুন আমি আপনাকে বাসায় পৌঁছে দিই। মেহনুর কিছু বলার আগেই আদ্রিয়ান এসে বলে, নো ইটস ওকে, উনি আমার সাথে যাবেন। আদ্রিয়ানের কথা শুনে অর্ণব চলে যায়। অর্ণব চলে যাওয়ার পরে আদ্রিয়ান মেহনুরকে গাড়ির সাথে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আমার থেকে পালাচ্ছ কেন? আমার উত্তর কোথায়? কিসের উত্তর? ওদিন রাতে আমি যা বলেছিলাম তার উত্তর কি? তুমি আমাকে ভালোবাসো কিনা? মেহনুর লজ্জায় লাল হয়ে বলল, বাসি তো। আদ্রিয়ান বুঝেও না বোঝার ভান করে বলল, কি বাসেন? ভালোবাসি তো। তাহলে এইভাবে পালিয়ে বেড়ান কেন? মেহনুর আদ্রিয়ানকে জড়িয়ে ধরে গুনগুন করে বলল, কি করে বলবো তোমায়, আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এই মন হাত বাড়ায়, আবারও হারিয়ে সেই যাই তোমার থেকেই। তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে। হায়। আদ্রিয়ান মেহনুরকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি মিস মেহনুর। আমিও আপনাকে অনেক বেশি ভালোবাসি। শত ঝড়ঝন্ত্রা পেরিয়ে দীর্ঘ প্রতীক্ষার প্রহর অতিক্রম করে শেষমেশ তারা একে অপরকে ফিরে পেল। দুজনের মুখেই ফুটে উঠল প্রাপ্তির হাসি।